না ম্যাম, ব্লাড শেষ করছি ম্যাম। ব্লাড গ্রুপিংটা শেষ হয়েছে? গ্রুপিং না ম্যাম, গ্রুপিং শেষ হয়নি, এমনি ওই আরবিসি ডাব্লিউবিসি এগুলো শেষ হয়েছে ম্যাম, প্লেটলেট এগুলো। আচ্ছা, গ্রুপিংটা বলবো মুকাদ্দেসা ম্যামকে, নেক্সট উইকে বলবো। হ্যাঁ, ব্লাড গ্রুপিংটা পড়া দিতে। আমি স্টার্ট করি, তোমরা তো আসতেছো না সবাই। তোমাদের 50 স্টুডেন্টস না নাকি 55? 50 না, অর্ধেক তো আসো নয়। আর একটু সবাইকে আসতে বলো। আমি তো 1 ঘন্টা তোমাদেরকে সবকিছু রিভিউ করে দিব। রিভিউ করতে তোমরা অনেক কিছু তোমাদের নিজেরা আবার মেমোরাইজ করতে পারবা। পড়তে গেলে তো অনেক টাইম লাগবে, টিচার একবার বললে তখন আবার নিজের মতো করে পড়াটা ইজি হয়ে যায়। এতদিন তো ভুলে যাচ্ছ। তাহলে আমরা দেখি, আমরা মানে প্রথম আইটেমটাতে আসছি, ডেফিনেশন, গোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিওলজি। এখানে আমাদের আছে হোমিওস্টেসিস, এটার ডেফিনেশন, মেজর ফাংশনাল সিস্টেম, কন্ট্রোল সিস্টেমস অফ দ্য বডি এটসেট্রা। ঠিক আছে, সো ইন্ট্রোডাকশনে আমরা কি বলবো? আমরা প্রথমে বলবো হিউম্যান ফিজিওলজিটা কি। In human physiology, we attempt to explain the specific characteristics and mechanism of the human body. ঠিক আছে, হিউম্যান ফিজিওলজিতে আমরা কি দেখি? We attempt to explain the specific characteristics and mechanism of the human body that make it a living being. Then আমাদের আছে goal of physiology. Goal of physiology is to explain the physical and chemical factors. তাহলে আমাদের ফিজিওলজি গোল হচ্ছে to explain the physical and chemical factors that are responsible for the origin, development and progression of life. এটা কেউ চাইলে একটু রেকর্ড করে রাখতে পারো যদি সুবিধা থাকে। Goal of physiology is to explain the physical and chemical factors that are responsible for the origin, development and progression of life. ঠিক আছে, আমরা জানি আমাদের বডিতে কতটুকু সেল আছে বলো তো? হোল বডিতে 100 trillion 100 ট্রিলিয়ন সেল আছে, তার মধ্যে 25 ট্রিলিয়ন হচ্ছে রেড ব্লাড সেল আর বাকিগুলো হচ্ছে সবকিছু। ঠিক আছে, 75 ট্রিলিয়ন হচ্ছে আর সবকিছু, আর টোটাল 100 ট্রিলিয়ন, আর আরবিসি হচ্ছে 25 ট্রিলিয়ন। ঠিক আছে, দেন এটা জাস্ট আমরা একটু জানতেছি। অ্যানাটমিতে তোমরা কি পড়ো? স্ট্রাকচার অফ দ্য বডি। ঠিক আছে, আর ফিজিওলজিতে আমরা কি পড়ি? আমাদেরকে যদি জিজ্ঞেস করে ডিফাইন ফিজিওলজি, the science that is concerned with the function of the living organism and its parts, also the physical and chemical processes involved. The science that is concerned with the function of the living organism and its parts and also the physical and chemical processes involved. ঠিক আছে, প্যাথোফিজিওলজি আমরা যখন অসুস্থ হই, the study of the disordered body or diseased body function. This pathophysiology is the basis for clinical medicine. Physiology is the study of how the body functions. ঠিক আছে, আর physiology is the main component in the study of medicine. When a patient is in a hospital, their physiology has gone wrong. That's why they are at hospital. এটা আমরা জাস্ট দেখতে পারি যখন আমাদের ডিসরাপশন অফ হোমিওস্টেসিস হয় তখনই আমাদের ডিজিজড কন্ডিশন। আর যদি আমরা মানে পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক দিয়ে কন্ট্রোল করতে না পারি তখন ফেলিওর অফ হোমিওস্টেসিস হবে। তখন কি হবে? হোমিওস্টেসিস ফেল করলে কি হবে? death হবে। ভেরি গুড। সো দ্য হিউম্যান বডি, ইট ইজ আ কমপ্লেক্স সোসাইটি অফ ডিফারেন্সিয়েটেড সেল। স্বাভাবিক অনেক ধরনের ডিফারেন্সিয়েটেড সেল মিলে হচ্ছে আমাদের হিউম্যান বডি। 100 ট্রিলিয়ন মাস টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে মাসেল হবে, বিভিন্ন অর্গান, অনেকগুলো টিস্যু মিলে অনেকগুলো সেল মিলে টিস্যু ফর্ম করবে, সাচ এস মাসেলস,
মাসেল এক্সেট্রা, নার্ভাস টিস্যু এক্সেট্রা, আর অনেকগুলো টিস্যু মিলে অর্গান ফর্ম করবে, কিডনি, হার্ট, লিভার, প্যানক্রিয়াস, অর্গানস, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইউরিনারি সিস্টেম এক্সেট্রা। হোয়াট ইজ, এটা আমাদের পরীক্ষায় আসবে, হোয়াট ইজ হোমিওস্টেসিস। ঠিক আছে, হোমিওস্টেসিস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ডস for likeliness or resemblance and steady refers to any process that living things use to actively maintain fairly stable condition necessary for survival. এটা জাস্ট আমরা জানবো আর আমরা ডিফাইন করব কিভাবে। Homeostasis means maintenance of nearly constant condition in the internal environment of the body. আমাদেরকে ডিফাইন করতে হবে এই লাইনটা, প্রথম লাইনটা। ঠিক আছে, homeostasis means maintenance of nearly constant conditions in the internal environment of the body. So আমরা জানি internal environment of the body হচ্ছে কোনটা, ECF. ECF এর কোন পোরশনটা মেইনলি এটাকে রিপ্রেজেন্ট করে? internal environment of the body বলতে ECF এর কোন পোরশনটাকে মেইনলি বোঝায়? Interstitial fluid. Interstitial fluid, very good. So 60% of adult human body is fluid. আমাদের 60% হচ্ছে fluid, তার 1/3 is ECF, তাহলে বাকি 2/3 হচ্ছে ICF. ECF 14 লিটার, ICF 28 লিটার। এগুলো একদম ভুল করা যাবে না। ECF contain ions and nutrients, internal environment of the body. That is the ECF is the internal environment of the body. This concept by Claude Bernard, French physiologist of 19th century, একজন মানে সায়েন্টিস্ট, ঠিক আছে, ফিজিওলজিস্ট, উনি এটাই ডিফাইন করেছে। এটা জাস্ট শো করা হয়েছে, হোমিওস্টেসিস মেইনটেনেন্স অফ এ nearly constant condition in the internal environment of the body, maintenance of a stable internal environment. ঠিক আছে, সো আমরা কেন আমাদের স্টেবল কন্ডিশন দরকার হচ্ছে, নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন দরকার হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টে? টু প্রিভেন্ট ডিনেচারেশন অফ দ্য প্রোটিন, টু কিপ সেলস আন্ডার অপটিমাম কন্ডিশন ফর ফাংশন অ্যান্ড সার্ভাইভাল। যদি আমাদের ECF, যদি আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টের কন্ডিশন যদি নিয়ারলি কনস্ট্যান্ট না থাকে, সোডিয়াম আয়ন হাইপার হয়ে আছে অথবা পটাশিয়াম হাইপোক্যালিমিয়া আর হাইপার ক্যালিমিয়া, ঠিক আছে, সোডিয়ামের কারণে হাইপোনেট্রিমিয়া আর হাইপারনেট্রিমিয়া, হাইপার ক্যালসিমিয়া আর হাইপোক্যালসিমিয়া। আমরা জানি যে ক্যালসিয়াম আমাদের অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন ব্লাড কোয়াগুলেশন, both in extrinsic and intrinsic pathway, then in the neuromuscular transmission. ঠিক আছে, সিনাপটিক মেমব্রেনে আমাদের ক্যালসিয়াম চ্যানেল আছে। এখন কোনো কারণে যদি আমাদের ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন কমে যায়, আমাদের কি হবে না, নিউরোমাসকুলার ট্রান্সমিশন হবে না, ব্লাড কোয়াগুলেশন ঠিক মতো হবে না, ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে, দেন হচ্ছে বোন এবং টিথ ফর্মেশন ভালো হবে না। বোন যদি ভালোভাবে বোন ম্যাট্রিক্স না তৈরি হয়, তাহলে কি হবে, অস্টিওম্যালেশিয়া ডেভেলপ করবে অ্যাডাল্টদের, আর বাচ্চাদের রিকেটস ডেভেলপ করবে। তাহলে এগুলো কেন বলছি, যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা আয়ন, প্রত্যেকটা সাবস্টেন্স যে কনসেন্ট্রেশনে থাকার কথা ওভাবে থাকতে হবে, না থাকলে প্রোটিন ডিনেচারড হয়ে যাবে, সেলগুলোর মধ্যে কাজগুলো ঠিক মতো হবে না, এক্সেট্রা। তাহলে আমাদের ECF আমাদের প্লাজমা আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে আর ট্রান্সসেলুলার ফ্লুইড আছে, ঠিক আছে। Claude Bernard coined the term homeostasis, or the maintenance of a stable condition or nearly static condition in the internal environment. He was referring to a stable ECF compartment. It was just so. Most physiological systems in the body use feedback to maintain the body's internal environment exactly balanced. আমরা জানি ফিডব্যাক গুলো হচ্ছে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। কেন দরকার হচ্ছে, কারো ব্লাড প্রেশার বেড়ে গেছে, তখন নেগেটিভ ফিডব্যাক দিয়ে ব্লাড প্রেশারটাকে কমিয়ে নর্মাল আনতে হবে। কারো ব্লাড প্রেশার কমে গেছে, ওইটাকে আবার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে প্রেশারটাকে আবার অপোজিট ডিরেকশনে নিয়ে বাড়িয়ে নর্মালে নিতে হবে। কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কমে গেছে, ওটাকে বাড়াতে হবে, অথবা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেছে, হাইপার ব্রিদিং করে করে আবার কনসেন্ট্রেশনটাকে নর্মালে আনতে হবে।
এটাই হচ্ছে feedback. Most physiological systems in the body use feedback to maintain the body's internal environment exactly balanced. Feedback systems are control systems of homeostasis, negative feedback system, positive feedback system. Regulatory mechanism, negative feedback control, and positive feedback control. ঠিক আছে, negative feedback আমি একটা কথা বলি, negative to the initial stimulus. ইনিশিয়াল যে স্টিমুলাসটা আছে তার নেগেটিভ, তার অপোজিট ডিরেকশনে যেটা যে রিঅ্যাকশন গুলো যাবে ওটাকে আমরা নেগেটিভ ফিডব্যাক মনে করব। আর টুয়ার্ডস দ্য ইনিশিয়াল স্টিমুলাস যে রিঅ্যাকশনটা হবে ওটাকে আমরা পজিটিভ ফিডব্যাক বলবো। ঠিক আছে, সো আমরা কি বলবো, নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল এন্ড পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। নেগেটিভ ফিডব্যাক হচ্ছে সিস্টেম রিঅ্যাক্টস ইন সাচ আ ওয়ে অ্যাজ টু অ্যারেস্ট দ্য চেঞ্জ অর রিভার্স দ্য চেঞ্জ। তাহলে যে চেঞ্জটা হচ্ছে ওটাকে রিভার্স করে দিতে হবে, অপোজিট করে দিতে হবে। সো নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম রিঅ্যাক্টস ইন সাচ আ ওয়ে অ্যাজ টু অ্যারেস্ট the change or reverse the change. Positive feedback control system reacts in such a way as to enhance or amplify মানে বাড়িয়ে দিবে the change in the same direction. তাহলে প্রথমটা ছিল নেগেটিভ টু দ্য ইনিশিয়াল স্টিমুলাস আর পরেরটা ছিল টুয়ার্ডস দ্য ইনিশিয়াল স্টিমুলাস। ফিডব্যাক সিস্টেম in homeostasis used by most of the body system, the response caused by the feedback in opposite to the change or opposite to the stimulus or opposite to the initial stimulus. যদি কারো thyroxine level, that is T4, that is comes from thyroid cell, ঠিক আছে, ফলিকুলার সেল থেকে যে আসবে থাইরয়েডের, থাইরক্সিন যদি কোনো কারণে বেড়ে যায় তখন TSH এর লেভেল কি রকম থাকবে, যার ব্লাডে থাইরক্সিন লেভেল বেশি আছে তার ব্লাডে TSH কেমন থাকবে, কমে যাবে, কম থাকবে। ঠিক আছে, সো আমরা যখন কাউকে চিন্তা করবো যে ও হাইপোথাইরয়েড অথবা হাইপার থাইরয়েড অথবা তার থাইরয়েড ফাংশন টেস্ট নরমাল নাই, তখন আমরা প্রথমে যে টেস্টটা দিব, কোন টেস্টটা দিব, TSH। TSH, ভেরি গুড। TSH লেভেল যদি নরমাল থাকে বুঝবো যে ইউথাইরয়েড, দ্যাট মিন্স নরমাল থাইরয়েড ফাংশন। TSH লেভেল যদি কমে যায় নরমাল হচ্ছে তখন বুঝবো থাইরক্সিন এবং T4 এবং T3 লেভেলগুলো বেড়ে গেছে, দ্যাট মিন্স হাইপারথাইরয়েড। আর TSH লেভেল যদি বাড়ানো থাকে তখন বুঝবো যে তার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করেছে, দ্যাট ইজ থাইরক্সিন এবং থাইরক্সিন T4 এবং T3 এই হরমোনগুলো কমে গেছে ব্লাডে, দ্যাট মিন্স। আর আমরা হাইপার বলবো কোনটার উপর ডিপেন্ড করে, T3 T4 এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো এখানে নেগেটিভ ফিডব্যাক কি হবে, থাইরক্সিন লেভেল যদি কারো বেড়ে যায় তার ব্লাডে নেগেটিভ TSH সিক্রেশন কমে যাবে এবং TSH সিক্রেশন কমে গেলে এটার রেসপন্সে মানে আলটিমেটলি কি হবে, আস্তে আস্তে থাইরক্সিনটা আস্তে আস্তে কমে, এটা আবার ওই থাইরয়েড গ্ল্যান্ডকে নেগেটিভ ফিডব্যাক পাঠাবে, নেগেটিভ ফিডব্যাক পাঠিয়ে থাইরক্সিনটাকে কমিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা জানি আমাদের হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন আসে, একটু বলো তো, হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন আসে, দেখে দেখে বলো। তোমাদেরকে তো এটা পড়ানো হয়ে গেছে, এন্ডোক্রাইন পড়ানো হয়ে গেছে না? Yes ma'am. Corticotropic releasing hormone, thyrotropic releasing hormone. Ma'am, gonadotropin releasing hormone, thyrotropin releasing hormone, corticotropic releasing hormone. Somatostatin hormone releasing hormone. Inhibin. So prolactin inhibitor. ম্যাম আপনার মিউট হয়ে গেছে। আমি তোমাদেরকে জাস্ট হাইপোথ্যালামাস থেকে আমাদের কোন কোন হরমোনগুলো আসে তোমরা বলেছো
জাস্ট রিলিজিং হরমোন এবং ইনহিবিটরি হরমোনগুলা। তার মধ্যে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। ঠিক আছে, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন একটা নাম হচ্ছে সোমাটোস্টেটিন, স্ট্যাটিক করে রাখে। দেন গনাডোট্রপিন রিলিজিং হরমোন তো বলেছি, ডোপামিন আর প্রোল্যাক্টিন ইনহিবিটিং ফ্যাক্টর। সো এই রিলিজিং হরমোনের মধ্যে আমাদের এই রিলেশনে থাইরক্সিনের রিলেশনে আমাদের শুধু লাগছে কোনটা, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা আসবে, রিলিজ হবে, রিলিজ হওয়ার পরে এটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে মানে স্টিমুলেট করবে যে থাইরয়েড টিএসএইচ সিক্রেশন করানোর জন্য। ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা আসবে, এটা দেন যাবে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে রিলিজ করতে এনহ্যান্স করবে। দেন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যখন টিএসএইচটা রিলিজ হবে তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হবে, থাইরয়েড হরমোনগুলো রিলিজ হবে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনগুলো রিলিজ হবে, দ্যাট ইজ T3 and T4। সো এখানে টিএসএইচ যদি আমাদের রিলিজ হয় তখন ওইটা আবার স্টিমুলেট করবে কাকে, থাইরয়েড গ্ল্যান্ডকে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে আলটিমেটলি T3 T4 রিলিজ করতে হেল্প করবে। এরপরে আবার যখন T3 T4 লেভেল ব্লাডে বেড়ে যাবে তখন ওইটা আবার নেগেটিভ ফিডব্যাক পাঠাবে হাইপোথ্যালামাসকে। T3 T4 নর্মাল থাকলে তো ঠিক আছে, নর্মাল সার্কেল চলতে থাকবে। কোনো কারণে যদি T3 T4 বেড়ে যায় তখন এটা আবার নেগেটিভ ফিডব্যাক পাঠাবে হাইপোথ্যালামাসকে, হাইপোথ্যালামাস আবার নেগেটিভ ফিডব্যাক পাঠাবে অ্যান্টেরিয়র পিটুইটারিকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে তখন স্টিমুলেটিং হরমোনটা সেভাবে আর রিলিজ হবে না, তখন T3 T4 লেভেলটা বেশি থেকে কমে আসবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের হাইপোথ্যালামাস থেকে আসবে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, আর অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসবে T3 T4। Examples of negative feedback control. High concentration of carbon dioxide initiates events that decrease the concentration towards normal. তাহলে কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন তোমার ব্লাডে বেড়ে গেছে, it initiates events that decrease the concentration of carbon dioxide towards normal. Another example, high blood pressure causes a series of reactions that lead to lower blood pressure. This effect is negative with respect to the key, initiating stimulus. with respect to the initiating stimulus. Very good. তারপরে feedback systems in homeostasis, that is positive feedback control is used in some cases. আমাদের বডিতে ম্যাক্সিমাম মানে মেইন রোলটা প্লে করে নেগেটিভ ফিডব্যাক, কিছু কিছু ক্ষেত্রে আমাদের পজিটিভ ফিডব্যাকটা মানে পজিটিভ রোল প্লে করে। তার মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল ইজ ইউজ ইন সাম কেসেস দ্য রেসপন্স কজ বাই দ্য পজিটিভ ফিডব্যাক ইজ ইন দ্য ডিরেকশন টুয়ার্ডস দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস। তাহলে পজিটিভ ফিডব্যাকটা হচ্ছে রেসপন্স caused by the positive feedback is in the direction towards the initiating stimulus. Initiating stimulus কথাটা মনে রাখবা, input increases or accelerate the response. তাহলে পজিটিভ ফিডব্যাক মানে কি, যে রিঅ্যাকশনটা হচ্ছে তাকে আরো ইনক্রিজ করা আর অ্যাক্সেলারেট করা। ঠিক আছে, ইনিশিয়েটিং স্টিমুলাসকে পজিটিভ ফিডব্যাকের মধ্যে আছে ডিউরিং লেবার আমাদের দেন হচ্ছে, আমি এক্সাম্পলগুলো বলে দিচ্ছি, ব্লাড ক্লটিং, চাইল্ড বার্থ, দেন জেনারেশন অফ নার্ভ সিগন্যাল। ঠিক আছে, তাহলে ব্লাড ক্লটিং, দেন হচ্ছে চাইল্ড বার্থ অ্যান্ড জেনারেশন অফ নার্ভ সিগন্যাল। ঠিক আছে, এখন আমাদের আসো যেখানে আমাদের বলা হয়েছে চাইল্ড বার্থের মধ্যে কি হবে, অক্সিটোসিন যদি সিক্রেশন বেড়ে যায় তখন ইউটেরাইন কন্ট্রাকশন বেড়ে যাবে। ঠিক আছে, এটার রেসপন্সে অক্সিটোসিন সিক্রেশন আরো বাড়বে, আলটিমেটলি ইউটেরাইন কন্ট্রাকশন বাড়বে, বেবিকে এক্সপেল করতে হেল্প করবে। তাহলে চাইল্ড বার্থ তোমাদের তখন পরীক্ষায় আসে যে পজিটিভ ফিডব্যাক যেগুলো আমাদের বডির জন্য পজিটিভ আর বেটার রোল প্লে করে সেগুলোর এক্সাম্পল দাও এবং ডেসক্রাইব করো। তখন তোমরা লিখবা চাইল্ড বার্থ ইজ an example of positive feedback in which uterine contraction becomes strong enough for the baby's head to being pushing through the cervix,
Stretching of the cervix sends signal to the uterine muscle back to the body of the uterus, causing even more powerful contraction. The uterine contraction stretches the cervix, and the cervical stress causes stronger contraction. When this process becomes powerful enough, the baby is born. ঠিক আছে? তাহলে এখানে ইউটেরাইন কন্ট্রাকশন হওয়ার জন্য কি কাকে লাগবে? অক্সিটোসিনকে লাগবে। অক্সিটোসিন কোত্থেকে আসে বলো তো? ম্যাম posterior pituitary পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের অক্সিটোসিন আসে, আরেকটা আছে অ্যান্টিডায়োটিক হরমোন আসে। তাহলে প্রথমটা আমরা বললাম লেবার চাইল্ড বার্থের জন্য অক্সিটোসিন রিলিজ হবে, ইউটেরাইন কন্ট্রাকশন বাড়াবে, বেবি এক্সপেল করতে হেল্প করবে। আরেকটা আছে ব্লাড কোয়াগুলেশন, ঠিক আছে? দেন আছে জেনারেশন অফ নার্ভ ইম্পালস। ইউজফুল পজিটিভ ফিডব্যাক ইটসেলফ ইজ পার্ট অফ এন ওভারঅল নেগেটিভ ফিডব্যাক প্রসেস। মানে এটা বলা হচ্ছে সবকিছুতে আসলে নেগেটিভ ফিডব্যাকটা মানে অরিজিনটা ওইটাই, কিন্তু তবু আমরা ওই কথাটা এখন যাবো না, আমরা বলবো যে এই এক্সাম্পল গুলো আমাদের পজিটিভ ফিডব্যাকের এক্সাম্পল, ঠিক আছে? ব্লাড ক্লটিং এ কি হচ্ছে? Blood clotting is an example of a valuable use of positive feedback. When a blood vessel is ruptured and a clot begin to form, multiple enzymes called clotting factors are activated within the clot itself. Some of these enzymes act on other unactivated enzymes of the immediately adjacent blood, thus causing more and more blood clotting. This process continues until the hole in the vessel is plugged and bleeding no longer occurs. এরপর আসছে generation of nerve impulse. It is another important positive feedback mechanism. When the membrane of a nerve fiber is stimulated, this causes slight leakage of sodium ion through sodium channel in the nerve membrane to the fiber's interior. তো সোডিয়াম চ্যানেলগুলো ওপেন করবে নার্ভের নার্ভ মেমব্রেনের, দেন সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়ামগুলো নার্ভের ইনার সাইডে ইন করবে। The sodium ion entering the fiber then change the membrane potential. আমরা জানি sodium influx of sodium ion causes what? membrane potential. Change the membrane potential. মানে তাহলে কোন স্টেজটা শুরু হয় প্রথমে? Depolarization. Very good. Change হচ্ছে মানে প্রথম স্টেপটা হচ্ছে depolarization. Very good. So the sodium ion entering the fiber then change the membrane potential, which in turn causes more opening of channels, more change of potential, still more opening of channels, and so forth. Thus, a slight leak become an explosion of sodium entering the interior of the nerve fiber, which creates the nerve action potential. ঠিক আছে? এইভাবে নার্ভের action potential তৈরি হচ্ছে। This action potential in turn causes electrical current to flow along both the outside and the inside of the fiber and initiates additional action potential. This process continues again and again until the nerve signal goes all the way to the end of the fiber. ঠিক আছে? Throughout the nerve fiber এ end পর্যন্ত যাওয়া পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত মানে অ্যাকশন পোটেনশিয়ালটা চলতে থাকবে, ঠিক আছে? এটাই। তাহলে এটা হচ্ছে আমাদের আমরা ইম্পর্টেন্ট 3টা পজিটিভ ফিডব্যাক বললাম, এবং তার ডেসক্রিপশনটা আমি গাইটন থেকে বললাম, ঠিক আছে? একটু দেখে নিও। এটা আমাদের কি পজিটিভ ফিডব্যাক, কিন্তু এটা আমাদের এই পজিটিভ ফিডব্যাকটা আমাদের জন্য কি হার্মফুল? শুধু হার্মফুল না, এটা আমাদের জন্য মৃত্যু ডেকে আনে, ঠিক আছে? এই পজিটিভ ফিডব্যাকটাকে আমাদেরকে বলা হচ্ছে কি সাইকেল বলা হয় এটাকে? Vicious cycle. VICI, very good. VICIOUS, vicious cycle. It causes death. ঠিক আছে? This is the vicious cycle, or one example of positive feedback mechanism, and if we not treat it timely, it causes death. ঠিক আছে? এখানে আমরা জানি কারো আমাদের আছে হচ্ছে 5 লিটার ব্লাড, এভারেজ 5 লিটার ব্লাড, আর যদি আমি রেঞ্জ করি 5 to 6 লিটার ব্লাড। এখন কারো যদি 2 লিটার ব্লাড এট এ টাইম যদি
বের হয়ে যায় কোনো অ্যাক্সিডেন্টাল কারণে, এবং ওইটাকে যদি রিপ্লেস করা না হয়, ইনফিউশন করা না হয়, তখন কি হবে, সে আস্তে আস্তে ডেথের দিকে চলে যাবে। এখানে আমাদেরকে দেখানো হচ্ছে রিকভারি অফ হার্ট পাম্পিং কজড বাই নেগেটিভ ফিডব্যাক। আর যদি এই পজিটিভ ফিডব্যাকের দিকে না গিয়ে ব্লিডিং হয়েছে, ওইটা আরো ব্লিডিং এর দিকে, আরো ফ্লুইড কমার, ব্লাড কমার দিকে না গিয়ে যদি এটা যদি আমরা রিকভারি করতে পারি, রিকভারি অফ হার্ট পাম্পিং caused by negative feedback after 1 liter of blood is removed from the circulation. কখন এটা রিকভার করা যাবে, যদি 1 লিটার ব্লাড লস হয়, ঠিক আছে, আর 2 লিটার ব্লাড হলো রিকভার করা যাবে যদি সাথে সাথে তাকে রিপ্লেস করা যায়, ফ্লুইড আর ব্লাড রিপ্লেস করা যায়, ঠিক আছে। Death is caused by positive feedback when 2 liter of blood are removed. যদি 2 লিটার ব্লাড রিমুভড হয় এবং ওটা পজিটিভ দিকে যেতে থাকে এবং কোনো রিপ্লেসমেন্ট না হয় ফ্লুইডের, ব্লাডের, তখন সেটা ডেথের দিকে যাবে, তখন সেটা ভিশিয়াস সাইকেল হবে, ঠিক আছে। তাহলে 1 লিটার ব্লাড যদি ব্লিড করে রিটার্নস টু নরমাল যেতে পারবে, আর 2 লিটার ব্লাড ব্লিড করলে যদি সে ব্লাড ইনফিউশন না পায় অথবা ফ্লুইড ইনফিউশন না পায়, তখন সেটা ডেথের দিকে চলে যাবে, ঠিক আছে। এটার ডেসক্রিপশনটা তোমাকে আবার পরীক্ষায় লিখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের শর্ট নোট আসে। এটা আমি একটু বলছি। This figure showing that the heart of a healthy human being pumps about 5 liters of blood per minute. That is, cardiac output is 5 liters per minute. If the person is suddenly bled 2 liters, the amount of blood in the body is decreased to such a low level that not enough blood is available for the heart to pump effectively. 2 লিটার ব্লাড চলে গেছে আর ব্লাড রিপ্লেস হচ্ছে না, তখন হার্ট ইফেক্টিভলি পাম্প করার জন্য, সবগুলো অর্গানকে সাপ্লাই দেওয়ার জন্য সে ইফেক্টিভলি পাম্প করতে পারবে না, তার কাছে অত ব্লাড নাই। অ্যাজ এ রেজাল্ট, দ্য আর্টেরিয়াল প্রেশার ফল and the flow of blood to the heart muscle through the coronary vessel diminishes. যে কারণে প্রেশার ফল, ব্লাড প্রেশার ফল করবে এবং হার্ট মাসেলের মাধ্যমে, হার্ট ইটসেলফ, coronary vessels এর মাধ্যমে হার্ট ইটসেলফ যে সাপ্লাইটা পাওয়ার কথা ছিল সেটাও কমে আসবে। এটার রেজাল্টে কি হবে, দিস রেজাল্টস ইন উইকেনিং অফ দ্য হার্ট, হার্ট উইক হয়ে যাবে। ফার্দার ডিমিনিশড পাম্পিং, এতক্ষণ ব্লাড পায়নি, কম ব্লাড পেয়েছে, কম পাম্প করেছে, আলটিমেটলি সে নিজেও যখন নিউট্রিশন পাবে না, তার ব্লাড পাম্পিং ক্যাপাসিটি আরো কমে যাবে, যতটুকু আছে অতটুকু সে ঠিক মতো পাম্প করতে পারবে না, সে উইক হয়ে যাবে হার্ট, ঠিক আছে। আর ফার্দার ডিক্রিজ ইন করোনারি ব্লাড ফ্লো, coronary blood flow আরো কমে আসবে, heart itself and still more weakness of the heart. The cycle repeat itself again and again until death occur, ঠিক আছে। Note that each cycle in the feedback results in further weakening of the heart. In other words, the initiating stimulus causes more of the same. তাহলে এটা তো আমরা কি পেলাম, initiating stimulus causes more of the same, ঠিক আছে, which is positive feedback. সো এটা পজিটিভ ফিডব্যাক, কিন্তু এটা আমাদের কি ডেকে নিয়ে আসছে, ডেথ ডেকে নিয়ে আসছে। সো দিস পজিটিভ ফিডব্যাক ইজ বেটার নোন এজ ভিশিয়াস সাইকেল। হ্যাঁ, কিন্তু কি হতে পারে, বাট আ মাইল্ড ডিগ্রি অফ পজিটিভ ফিডব্যাক ক্যান বি ওভারকাম বাই দ্য নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম অফ দ্য বডি। যদি মাইল্ড ডিগ্রি হয়, ওইটাকে আবার নেগেটিভ ফিডব্যাক এসে ওভারকাম করে বাঁচিয়ে দিতে পারে, এন্ড দ্য ভিশিয়াস সাইকেল ফেল টু ডেভেলপ, ভিশিয়াস সাইকেলকে ফেল করাই দিবে, ডেভেলপ করতে দিবে না। ফর এক্সাম্পল, ইফ দ্য পারসন ইন দ্য aforementioned example were bled only 1 liter instead of 2 liter, the normal negative feedback mechanism for controlling cardiac output and arterial pressure would overbalance the positive feedback, ঠিক আছে। নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাককে ওভারব্যালেন্স করে কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশারকে নরমাল করে নিবে, ঠিক আছে, and the person would recover. এটাই হচ্ছে আমাদের ভিশিয়াস সাইকেল, এটাই আমাদের শর্ট নোট আসে। এখন আমরা দেখি বডি ফ্লুইড কম্পার্টমেন্টস, ICF 28 লিটার, দ্যাট ইজ 2/3 of the body's fluid or water, ঠিক আছে।
That is আমাদের বডিতে 60% of water আছে. ICF is about 40% of your weight. এই চারটা একদম মুখস্থ, এটা মুখস্থ পরীক্ষা আসে. ECF is the remaining 1/3 of the body's water or fluid. ECF is about 20% of your weight. The ECF is further subdivided into 3 compartments: interstitial fluid, plasma, transcellular fluid. Interstitial fluid surrounds the cell but does not circulate. It comprises about 3/4 of the ECF. Plasma circulates as the ECF component of blood. It makes up about 1/4 of the ECF. Plasma তো ব্লাডের সাথে মিক্স করে থাকে, ঠিক না? আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা হচ্ছে সেলের মাঝখানে মাঝখানে, মানে সবগুলো সেলের মাঝখানে মাঝখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা থাকে, সেলগুলো এটার উপর ভাসতে থাকে। আর ট্রান্সসেলুলার ফ্লুইড ইজ আ সেট অফ ফ্লুইড দ্যাট আর আউটসাইড দ্য নর্মাল কম্পার্টমেন্টস। এগুলো কোনগুলা? ট্রান্সসেলুলার ফ্লুইড হচ্ছে cerebrospinal fluid in the brain, digestive juice, mucus, etc. ঠিক আছে? সো আমাদের ট্রান্সসেলুলার ফ্লুইড 1 লিটার 12 কম, ঠিক, আর ECF হচ্ছে 28 লিটার আর ICF হচ্ছে 14 লিটার। Interstitial fluid comes from plasma. Claude Bernard specially mean that the plasma has to be stable. The plasma is where the interstitial fluid comes from. In capillary bed, there are forces that squeeze the oxygen-rich plasma through the vessel to the ECF. Other forces return the oxygen deplete extracellular fluid back into the circulation. ঠিক আছে? ECF মানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা কিভাবে তৈরি হচ্ছে? প্লাজমা থেকে আসছে আর কি। Importance of stable plasma. When the fluid returns to the plasma, it brings with it waste like carbon dioxide, which is carried to the lungs to get rid of it by exhalation. আমাদের কার্বন ডাইঅক্সাইড আমরা এক্সেস কার্বন ডাইঅক্সাইডটা এক্সেল or expiration এর মাধ্যমে বের করে দিই। Then you breathe in and the oxygen dissolve into the plasma and the cycle continue. In the meantime, the GI tract absorbs nutrients and these are also taken into the plasma and distributed throughout the body. Thus, it is important to maintain the plasma in a healthy state with not too much waste or too many nutrients. আমরা জানি আমাদের মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটার আবার একটা রোল আছে, তোমরা অলরেডি রেসপিরেটরি সিস্টেম পড়েছো। কার্বন ডাইঅক্সাইডের কি রোল আছে রেসপিরেটরি সিস্টেমে বলো তো একটু। আমাদের ব্রেনে রেসপিরেটরি সেন্টার আছে না, রেসপিরেটরি সেন্টার গুলোকে স্টিমুলেট করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা কি ভুলে গেছো? কার্বন ডাইঅক্সাইড রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে। হ্যাঁ, যদি কারো ব্লাডে যদি কার্বন ডাইঅক্সাইড নরমালের চেয়ে কম থাকে তার ব্রিদিং কিন্তু কমে যাবে, ঠিক আছে? তো আমাদের কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের বডিতে দরকার আছে, যদি এটা ওয়েস্ট প্রোডাক্ট, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট এটা দরকার আছে, আর এক্সেস অ্যামাউন্টটা আমরা এক্সপিরেশনের মাধ্যমে বের করে দেই। আবার এটাই বলা হচ্ছে it is important to maintain the plasma in a healthy state with not too much waste or too many nutrients. বেশি ওয়েস্ট একদম কার্বন ডাইঅক্সাইড তোমাকে একটু থাকতে হবে, আবার অক্সিজেনও আমাদেরকে অতিরিক্ত থাকলে হবে না, অক্সিজেনও নরমাল লেভেলে থাকতে হবে। সবকিছু মেনটেন করে আমাদের প্লাজমাটা স্টেবল থাকবে। Potassium, sodium, ion, sodium, calcium, potassium, magnesium, etc. need to be within a stable range or dysfunction will occur in the cells or organ. যদি এগুলো নরমাল রেঞ্জে না থাকে হাইপো আর হাইপার হয়ে যায়, হাইপোক্যালসেমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, ঠিক আছে, অথবা হাইপার ক্যালসেমিয়া, হাইপার ন্যাট্রিমিয়া, এগুলো হলে আমাদের বডির ফাংশন নরমাল থাকবে না। Potassium should be in high concentration inside of each cell and in low concentration outside of the cell. আমাদের ECF এবং ICF এ আমাদের কি আছে, সবগুলোর কনসেন্ট্রেশন একটা নির্দিষ্ট আছে, ঠিক না? ওই নির্দিষ্ট কনসেন্ট্রেশনটা মেনটেন করতে হবে। আমাদের ICF এ পটাশিয়াম কনসেন্ট্রেশন বেশি না সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি? ICF এ পটাশিয়াম
ICF এ potassium বেশি আর ECF এ sodium বেশি। ওইটা potassium should be in high concentration inside of the cell and in low concentration outside the cell. The opposite is true for sodium. It should be in high concentration outside of the cell and low concentration inside of the cell. ঠিক আছে? Homeostasis, potassium has to be strictly regulated so that it stays within the range of 3 to 5 milliequivalent. At 6 to 7 milliequivalent, doctors get worried. যদি potassium concentration যদি 3 to 5 এর বদলে 6 to 7 হয়ে যায় তখন কিন্তু এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। That means static condition maintain হচ্ছে না, এটাই আর কি। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের the final lethal injection a prisoner on death row receives is potassium chloride. Just an example, this it opens up a channel in the cell so that potassium flow out of the cell and causes death quickly. কোনোভাবে যদি প্রিজনারকে যদি পটাশিয়াম যদি বের করে ফেলা হয় ICF থেকে বেশি, তার ডেথ কুইকলি হয়ে যাবে। সোডিয়াম is regulated also but not as much. You will learn why during this. Acha. Acids and bases also have to be regulated. If you accumulate too much waste, the cell become compromised. ঠিক আছে? অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন না হলেও কি হবে, আমাদের হোমিওস্ট্যাসিস মেইনটেইন হবে না। আমি একটু বলি আমাদের ECF এবং ICF এর সোডিয়াম পটাশিয়াম কনসেন্ট্রেশনটা একটু বলছি। ECF এ আমাদের সোডিয়াম কনসেন্ট্রেশন কত তোমরা একটু আমাকে বলো তো। 135 থেকে 145 milliequivalent per liter. Average হচ্ছে 142 milliequivalent per liter in ECF. In ICF 10 milliequivalent per liter. ঠিক আছে, আমি অ্যাভারেজটা বলছি, রেঞ্জ বলবা। Potassium ion concentration in ECF 4 milliequivalent per liter, in ICF 140 milliequivalent per liter. ঠিক আছে, যেটা বলা হয়েছে ECF এ আমাদের 4 milliequivalent per liter হচ্ছে আমাদের পটাশিয়াম। এটা যদি 6-7 হয়ে যায় এটা আমাদের জন্য চিন্তার কারণ। তাহলে জাস্ট একটু দেখো, প্রোটিনস what converts glucose into unstable energy. Proteins are also responsible for replicating, translation. ঠিক আছে, DNA. Protein do the work in the body. They need to be translated and configured correctly or they may not do their job correctly. Protein যদি ঠিক মতো মেনটেন না হয় আলটিমেটলি আমাদের বডির ফাংশন গুলা কি হবে না, ঠিক মতো হবে না। ঠিক আছে, আচ্ছা সেটা আমি জাস্ট বলে যাচ্ছি। When a patient levels in optimum range, when a patient goes to a doctor in illness or for a checkup, we want to measure anything that is measurable in the body. Blood and urine tests reflect important things. আমরা কি করি, কোন একটা পেশেন্ট আসলে যদি দরকার হয় কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হয়, ইউরিন আরি করতে হয়, মাইক্রোস্কোপিক টেস্ট করতে হয়। ঠিক আছে, তার বডির ফাংশনটা রিফ্লেক্ট করার জন্য তার মানে কিডনি ফাংশন দেখতে হয়, ব্লাড টোটাল ব্লাড কাউন্ট দেখতে হয়। ঠিক আছে, লিভার ফাংশন, কিডনি ফাংশন দেখতে হয়। There are many variables in the body to be measured. Example of variables are levels of calcium, glucose, hormones. ঠিক আছে, and how heart condition ঠিক মতো হচ্ছে কিনা। All variables in the body have a set point or an optimal range that assure proper function of the body. If a variable goes beyond the accepted range, it has deviated. যখনই কোনো একটা রেঞ্জের বাইরে চলে যায় তখন হচ্ছে ডেভিয়েশন হয়। The body must be able to detect variables that have deviated from the set point. যদি সেট পয়েন্ট থেকে ডেভিয়েশন হয়, আইদার কমে যায় বা বেড়ে যায়, তখনই হচ্ছে সমস্যা তৈরি হয়। তখন আমাদেরকে কি করতে হবে, কারেক্ট করতে হবে, ওই রেঞ্জটাকে কারেক্ট করতে হবে, সেটা সোডিয়াম পটাশিয়াম যেটাই হোক। Set point and acceptable range. For example, if you set your thermostat at home to 65 degrees Celsius, it may work at
plus minus 2 degrees Celsius and still be considered as functioning normally. Thus, our temperature in the room may be 63 to 67 degrees Celsius. এটা এক্সাম্পল দিয়েছে। সেট পয়েন্ট মানে হচ্ছে ভ্যালু দ্যাট ইজ অপটিমাল, ডেভিয়েশন হচ্ছে চেঞ্জ ফ্রম সেট পয়েন্ট, কারেকশন হচ্ছে কম্পেনসেশন করাটা, আর ভেরিয়েবল হচ্ছে এনিথিং দ্যাট চেঞ্জেস অ্যান্ড ক্যান বি মেজার্ড সাচ এস temperature, pH, blood pressure, sodium ion concentration, plasma glucose, etc. Negative feedback is when the deviation and correction go in opposite direction. The home thermostat is an example of this. Too cold, blood দরকার নাই বেশি। যদি আমরা হাংরি হই আমাদের ব্লাড সুগার লেভেল কি হয় তখন কম থাকে, ঠিক আছে। ইন দ্য লিভার stored glucose is in the form of glycogen, ঠিক আছে। So when the blood sugar is low, the pancreas release a substance to tell the liver to chop up its glucagon into its components. তখন গ্লুকাগন এসে কাজ করে এবং গ্লাইকোজেনটাকে কি করবে, ব্রেক ডাউন করবে and take the glucose into the blood stream. তখন গ্লাইকোজেনটা লিভার থেকে ব্রেক ডাউন হয়ে ব্লাড গ্লুকোজ হিসেবে ব্লাড স্ট্রিমে আসবে যদি কোনো কারণে ব্লাড সুগার কমে যায় এবং যদি ফুডের মাধ্যমে এটাকে সাপ্লিমেন্ট করা না হয়, ঠিক আছে। আমরা এগুলো জানি, oxygen buffering function of the hemoglobin, then baroreceptor system as rapidly acting mechanism to decrease high blood pressure towards normal, regulation of carbon dioxide concentration in ECF, এগুলো সবই আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের পার্ট। Positive feedback বলেছি already. Positive feedback is a vicious cycle because it leads progressive instability and sometimes death. Example বলেছি, sometimes এটা ইউজফুল হয় আমাদের জন্য, ঠিক আছে। এটা বলেছি another positive feedback kicks in delivery of the afterbirth, এটা চাইল্ড বার্থটাই মনে রাখো, এটা লাগবে না। আরো কিছু আছে, there is another positive feedback mechanism that is not associated with ill health, যেগুলো আমাদের জন্য পজিটিভ আর কি। Luteinizing hormone is released from the pituitary gland. It causes fluid to rush into a follicle in the ovary. The excess fluid in the follicle stimulates the pituitary to release more luteinizing hormone. So more fluid rushes into the follicle. So much fluid enters the follicle. It pops like a balloon and the egg or ovum is split out of the ovary and enters the fallopian tube. This process is called ovulation. তাহলে ওভুলেশনও কি হয়, পজিটিভ ফিডব্যাক কাজ করে। Once the ovum is released, it signals luteinizing hormone to turn off. যখন ওভামটা রিলিজ হবে তখন লিউটিনাইজিং হরমোন সিক্রেশনটা কমে আসবে, ওইটা আবার নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে। তাহলে হাউ ডু অল অর্গান সিস্টেমস হেল্প মেনটেন হোমিওস্টেসিস অফ দ্য ইসিএফ, অনেকগুলো অর্গান এখানে কাজ করে, কিডনি, লাং, হার্ট, লিভার, জিআইটি, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, সবাই আমাদের নেগেটিভ মানে ফিডব্যাকের মাধ্যমে আমাদের হোমিওস্টেসিস মেনটেন করে, ইসিএফ টাকে স্টেবল কন্ডিশনে রাখে, ঠিক আছে। কিডনি কি করে, the kidney filters, secrete and excrete substances that need to be removed or reabsorbed. They are the organ in the body. They have a sensor for anything that goes wrong. If they don't have enough blood,
they sense that the oxygen level have dropped. That means hypoxia hobe, and they also detect that the blood vessels are not stretching. If this condition were to continue, the oxygen level would become completely depleted. অক্সিজেন যখন একদিন অ্যাবসেন্ট হয়ে যাবে তখন এটাকে আমরা অ্যানোরেক্সিয়া বলবো। সেলুলার মেটাবলিজম would shut down and tissue would die. ঠিক আছে? Then ultimately কি হবে? If the kidney is not happy with current condition, it triggers a series of events including a cascade of hormones, erythropoiesis, and an increase in the amount of salt retained. কিডনি কিভাবে আমাদের হোমিওস্ট্যাসিসটাকে মেইনটেইন করছে? The respiratory system, এখন আসছে lung. The respiratory system is best friend with the kidney. Both maintain the acid-base balance in plasma. So আমাদের বডিতে acid-base balance maintain হচ্ছে both by respiratory system and by kidney. Kidney get rid of liquid acids, lungs get rid of gaseous acid. ঠিক আছে? কিডনিও আমাদের acid-base balance maintain করছে। সে আমাদের লিকুইড অ্যাসিড গুলোকে বের করে দিচ্ছে, আর লাংস আমাদের গ্যাসিয়াস অ্যাসিড এক্সট্রা অ্যাসিড গুলোকে বের করে দিচ্ছে। আর হার্ট কিভাবে কাজ করছে? দ্য হার্ট জেনারেটস দ্য ফোর্স টু ইজেক্ট দ্য ব্লাড। Arteries expand and recoil and put pressure on the flow of blood. Maintain the driving force to push the blood forward so the blood reaches capillaries and leaks out. ব্লাড প্রেশার রেগুলেশনটা আমাদের লাগবে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হিসেবে। ঠিক আছে? কারো ব্লাড প্রেশার বেড়ে গেল বা যদি আমি ধরি বেড়ে গেল, ঠিক আছে, বেড়ে গেলে তখন কি হবে? বেড়ে গেলে তখন কি হবে? ব্লাড প্রেশার কোথায় যাবে? স্টিমুলেশনটা কোথায় যাবে? কারো ব্লাড ব্যারোরিসেপ্টরস গুলো কোথায় আছে? aortic body, carotid body. বডিগুলো হচ্ছে carotid arch, carotid body. কেমোরিসেপ্টরস, জন্য এটা মনে রাখো। বডিগুলো হচ্ছে আমাদের কেমোরিসেপ্টর, আর অ্যাওরটিক আর্চ এন্ড ক্যারোটিড সাইনাসটা হচ্ছে আমাদের ব্যারোরিসেপ্টরস। ঠিক আছে? তো আমাদের ব্যারোরিসেপ্টরস গুলো যখন স্টিমুলেটেড হবে তখন আমাদের আলটিমেটলি ওখান থেকে আমাদের নার্ভ কোথায় নিয়ে যাবে? স্টিমুলাসটা আলটিমেটলি নার্ভ কোথায় নিয়ে যাবে? ব্রেনের মেডুলা অবলঙ্গাটাতে নিয়ে যাবে যে তোমার ব্লাড প্রেশার বেড়ে গেছে। ঠিক আছে? ব্লাড প্রেশার বেড়ে গেছে। ব্লাড প্রেশার তখন বেড়ে যাবে, তখন ওই ভ্যাসোমোটর সেন্টারটাকে ইনহিবিট করবে। ভ্যাসোমোটর সেন্টারকে যখন ইনহিবিট করবে তখন ব্লাড প্রেশারটা আলটিমেটলি কমে আসবে। ভ্যাসোকনস্ট্রিকশনটা একটু ভ্যাসোডাইলেট করবে এবং ব্লাড প্রেশারটা আলটিমেটলি কমে আসবে, কমে নর্মাল হবে। এটা আমাদের হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে? তাহলে ফিডব্যাক রেগুলেশন আমাদের কেন দরকার হচ্ছে? রেগুলেশন এক্সিস্টস at all levels of organization. Regulation within the cell, gene, then protein, transcription factor, membrane transport, সব জায়গায় রেগুলেশনটা দরকার হচ্ছে। ফিডব্যাক regulation within the tissue, regulation within and between organs, nervous and endocrine system for maintenance of the homeostasis. ঠিক আছে? আমাদের কোন কোন সিস্টেম কাজ করছে? নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম আমাদেরকে হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতে আমাদেরকে হেল্প করছে। বোথ নার্ভাস সিস্টেম এন্ড এন্ডোক্রাইন সিস্টেম আমাদের হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতে আমাদেরকে হেল্প করছে। ঠিক আছে? এটা একটা। Body water, example of homeostasis, body water regulation by osmoreceptors and kidney, excretion of waste product by kidney and respiratory system, temperature regulation, blood glucose regulation, constant supply of nutrients, maintenance of partial pressure of oxygen and partial pressure of carbon dioxide, maintenance of pH. ঠিক আছে? Cardiopulmonary reflexes, feed forward control of blood pressure.
ঠিক আছে? তাহলে কার্ডিওপালমোনারি রিসেপ্টরস এখানে কি আছে? ভ্যাসোমোটর সেন্টার, যে বলেছি ব্লাড প্রেশার বেড়ে গেল তখন আমাদের ভ্যাসোমোটর সেন্টারটাকে ইনহিবিট করবে, বায়োরিসেপ্টরস গুলো স্টিমুলেট করবে। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে বায়োরিসেপ্টর গুলো স্টিমুলেট করবে, বায়োরিসেপ্টর গুলো স্টিমুলেট করলে ও কি করবে? নেগেটিভ ফিডব্যাক পাঠাবে ভ্যাসোমোটর সেন্টারকে। তখন আলটিমেটলি ভ্যাসোমোটর সেন্টারকে যখন ইনহিবিট করবে, আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমে আসবে, দেন ভ্যাসোকনস্ট্রিকশনটা কমে ভ্যাসোডাইলেটেশন হবে, ব্লাড প্রেশারটা কমে নর্মাল হবে। যদি কারো হিমোরেজ যদি সিভিয়ার হয় তখন কি হবে? সিভিয়ার হিমোরেজ তো ভেনাস রিটার্ন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, করোনারি ব্লাড ফ্লো কমে যাবে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমে যাবে। আলটিমেটলি তার কি হবে? শক ডেভেলপ করবে, আলটিমেটলি তার ডেথ হবে। ঠিক আছে? আরেকটা দেখানো হচ্ছে ডিক্রিজ আর্টেরিয়াল প্রেশার, তখন কি করবে? সিম্পাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এটার রেসপন্সে যদি কারোর ব্লাড প্রেশার কমে যায়, এটার রেসপন্সে তার সিম্পাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। সিম্পাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দিবে, নেগেটিভ ফিডব্যাক পাঠিয়ে কম ব্লাড প্রেশারটাকে বেশি করে ফেলবে। ঠিক আছে? আর সিম্পাথেটিক অ্যাক্টিভিটি হার্ট রেট, আমরা জানি হার্ট রেট বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন বাড়ায়, ভ্যাসোকনস্ট্রিকশন করে। এখানে বলা আছে পজিটিভ ফিডব্যাক প্রমোটস আ চেঞ্জ ইন ওয়ান ডিরেকশন, অফেন লিডিং টু instability, disease and sometimes death. Homeostasis is essential for survival of each cell. Each cell contribute its parts in প্রত্যেকটা সেল মিলে তো আমাদের একটা বডি, ঠিক আছে? So contributes in homeostasis. Interdependent relationship of all cell body system and তাহলে আমরা জানি আমাদের বডির প্রত্যেকটা সেলের সাথে সেলের রিলেশন আছে, প্রত্যেকটা অর্গানের সাথে অর্গান রিলেশন আছে। আমি যদি বলি যে না সবকিছু থাক কিডনি লাগবে না, আবার কেউ যদি বলে যে সবকিছু থাক লাংস লাগবে না, আবার যদি কেউ বলে যে সবকিছু থাক ব্রেন লাগবে না, হার্ট লাগবে না, তাহলে কি হবে? সো একটার সাথে ইন্টারকানেক্টেড, যেটার মাধ্যমে আমাদের হোমিওস্ট্যাসিস মেইনটেইন হচ্ছে, আমরা সার্ভাইভ করছি। ইন্টারনাল এনভায়রনমেন্টের একটা নাম কি? মিলিও ইন্টেরিয়র। ঠিক আছে। তাহলে সামারি অফ বডি ফ্লুইড রেগুলেশন ইনক্লুডিং দ্য মেজর বডি ফ্লুইড কম্পার্টমেন্টস এন্ড দ্য মেমব্রেন দ্যাট সেপারেট দিস কম্পার্টমেন্ট। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাজমা, আমাদের ইসিএফ এর মধ্যে প্লাজমা হচ্ছে 3 লিটার, দেন বলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কত লিটার? 11 লিটার। তাহলে 11 আর 3 মিলে 14। ঠিক আছে? তাহলে ট্রান্সসেলুলার ফ্লুইড হচ্ছে ফিউ মিলিলিটার আর কি। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে ট্রান্সসেলুলার ফ্লুইড কত, লেস দেন 1 লিটার। ঠিক আছে? আর আইসিএফ হচ্ছে 28 আর ইসিএফ সবগুলো মিলাই হচ্ছে 14। তাহলে আমাদের ইনটেক এবং আউটপুট সেম থাকতে হবে। আমাদের যে আমরা জানি আমাদের ইউরিন আউটপুট পার ডেতে কত? ইউরিন আউটপুট পার ডেতে কত? 500 ml পার ডে। না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মাস্ট হতে হবে, মানে ওয়েস্ট 2500 ml 2.5 লিটার 800 ml থেকে 2.5 লিটার পার ডে, মানে এটা হচ্ছে নরমাল। ঠিক আছে? আর এভারেজ যদি বলি 1 থেকে 1.5 এরকম আর কি। তোমরা পরীক্ষায় বলবা 800 ml থেকে 2500 ml নরমাল ইউরিন আউটপুট। ECF fluid transport and mixing system, এটা একটু পরীক্ষায় আসে। ECF fluid transport and mixing system 2 stages, movement of blood in the body vessels, কিভাবে মুভ করছে, movement of blood in the blood vessels, আর হচ্ছে movement of fluid between the blood, that means between the blood capillaries and the intercellular space। ঠিক আছে? সো আমাদের ECF fluid transport and ECF এর মধ্যে যেহেতু বিভিন্ন কম্পার্টমেন্ট আছে, ওখানে আবার মিক্সিং হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে ব্লাডের সাথে অন্যান্য ফ্লুইডটা। সো এখানে
ট্রান্সপোর্ট হচ্ছে কি অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস। সো এটা কিভাবে হচ্ছে, দুইটা স্টেজে হচ্ছে। মুভমেন্ট অফ ব্লাড ইন ব্লাড ভেসেলস, তোমাকে যদি বলে ইসিএফ ফ্লুইড ট্রান্সপোর্ট এন্ড মিক্সিং সিস্টেম কিভাবে হয়, নাম্বার 1 মুভমেন্ট অফ ব্লাড ইন দ্য ব্লাড ভেসেলস, নাম্বার 2 মুভমেন্ট অফ ফ্লুইড বিটুইন দ্য ব্লাড ক্যাপিলারিজ এন্ড ইন্টারসেলুলার স্পেস। ঠিক আছে, এই যে এটার diffusion of fluid and dissolved constituents through the capillary wall and through the interstitial space। আমরা জানি আমাদের ক্যাপিলারি ওয়ালে অনেকগুলো পোর আছে, পোরের মাধ্যমে মানে মিক্সিংটা হচ্ছে, যাওয়া আসা করতে পারছে ফ্লুইড এন্ড নিউট্রিয়েন্টস। ঠিক আছে, আর এটার জন্য দুইটা স্টেজ, একটা হচ্ছে মুভমেন্ট অফ ব্লাড ইন দ্য ব্লাড ভেসেলস, একটা হচ্ছে মুভমেন্ট অফ ফ্লুইড বিটুইন দ্য ব্লাড ক্যাপিলারিজ এন্ড দ্য ইন্টারসেলুলার স্পেস। ঠিক আছে, মাঝখানে যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছি ওগুলো ইন্টারসেলুলার স্পেস, আর ভিতরের সেলের মধ্যে ইন্ট্রাসেলুলার স্পেস আর ইন্টারসেলুলার স্পেস, দেন প্লাজমা। যে চারপাশে আমরা ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি, ব্লাড ভেসেলস এর মধ্যে যে প্লাজমাটা আছে, ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে যে ফ্লুইডটা আছে, ওগুলো হচ্ছে আমাদের ইসিএফ। আমি আবার বলছি, এখানে মুভমেন্টটা হচ্ছে মুভমেন্ট অফ ব্লাড ইন দ্য ব্লাড ভেসেল এন্ড মুভমেন্ট অফ ফ্লুইড বিটুইন দ্য ব্লাড ক্যাপিলারিজ এন্ড দ্য ইন্টারসেলুলার স্পেস। তাহলে আমাদের ব্লাডটা কিভাবে আমাদের বডিতে সার্কুলেট করছে, ব্লাড সার্কুলেট ওয়ান্স ইচ মিনিট থ্রুআউট দ্য বডি at rest and 6 times each minute when active। যদি আমরা সিভিয়ার কোনো এক্সারসাইজ করি তখন আমাদের ব্লাডটা পুরো আমাদের হোল বডি সার্কিটে ঘুরে আসতে, নর্মালি ঘুরে আসতে টাইম লাগে 1 মিনিট। আর যদি তুমি সিভিয়ার এক্সারসাইজ করো তখন তোমার এইটা 1 মিনিটে 6 টাইমস হবে। ঠিক আছে, সো ব্লাড সার্কুলেটস ওয়ান্স ইচ মিনিট থ্রুআউট দ্য বডি। নর্মালি আমরা সবাই এখন বসে আছি, আমাদের সবার ব্লাডটা সার্কুলেট করছে পার মিনিটে একবার করে হোল সার্কিটে। ঠিক আছে, আর যখন কেউ একজন খুব সিভিয়ার এক্সারসাইজ করছে তার হোল সার্কিটে ব্লাডটা সার্কুলেট পার মিনিটে 6 টাইমস করবে। লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড অ্যান্ড ডিজলভড কনস্টিটিউয়েন্টস ডিফিউজ ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন ব্লাড এন্ড টিস্যু স্পেসেস। আমাদের ইসিএফ এর নিউট্রিয়েন্টস এর অরিজিন কি, ব্লাড পিকস আপ অক্সিজেন ইন দ্য অ্যালভিউলাই। আমরা জানি অক্সিজেনটা অ্যালভিউলাই থেকে আসে, আর অ্যালভিউলাইতে অক্সিজেনটা আসে এনভায়রনমেন্ট থেকে, অ্যাটমসফিয়ার থেকে। আমাদের অ্যাটমসফিয়ার যদি অক্সিজেন না থাকে, আমাদের যতই লাংস, আমাদের হিমোগ্লোবিন সব ভালো থাক, কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার অক্সিজেন নাই। আমরা এমন জায়গায় গেছি হায়ার অ্যালটিটিউডে যেখানে অক্সিজেন নাই বা কম আছে, তখন আমাদের অবশ্যই হাইপোক্সিয়া ডেভেলপ করবে। ঠিক না? কেন? ওই যে এনভায়রনমেন্ট অক্সিজেন নাই, জন্য আমি অক্সিজেনটাকে পাচ্ছি না। সো রেসপিরেটরি সিস্টেম, এখানে আমি পড়াচ্ছি অরিজিন অফ নিউট্রিয়েন্টস ইন দ্য ইসিএফ। রেসপিরেটরি সিস্টেম কিভাবে করতেছে এটা, ব্লাড পিকস আপ অক্সিজেন ইন দ্য অ্যালভিউলাই, অ্যালভিউলার মেমব্রেন থিকনেস হচ্ছে এখানে 4.2 মাইক্রোমিটার থিক। দেন GI tract কি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড অ্যাবসর্ব ফ্রম দ্য ইনজেস্টেড ফুড ইনটু দ্য ইসিএফ অফ দ্য ব্লাড। লিভার কি করছে, চেঞ্জ কেমিক্যাল কম্পোজিশন অফ মেনি অ্যাবসর্ব সাবস্টেন্স টু মোর আনস্টেবল ফর্ম। এভাবে ইসিএফ এর মধ্যে নিউট্রিয়েন্টস সাপ্লাই পাচ্ছে। নিউট্রিয়েন্টস এর মধ্যে অক্সিজেনও আছে, গ্লুকোজও আছে, অন্যান্য সাবস্টেন্সও আছে। মেটাবলিক এন্ড প্রোডাক্ট রিমুভ করতে হবে, কার্বন ডাইঅক্সাইড রিমুভ করতে হবে, রিমুভাল অফ দ্য ইউরিয়া, ইউরিক অ্যাসিড বাই দ্য কিডনি, and also excess of ions and water। সবকিছু মিলিয়ে হোমিওস্ট্যাসিসটা মেইনটেইন হবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোলাইটস, মেজর পজিটিভ আয়নকে কি বলা হয়, অ্যানায়ন আর ক্যাটায়ন? পজিটিভ আয়ন ক্যাটায়ন, আর নেগেটিভটা মনে রাখি অ্যাবসেন্স দিয়ে অ্যানায়ন। ঠিক আছে, সো আমাদের ক্যাটায়ন গুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। অ্যানায়ন গুলো হচ্ছে ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফেট, ঠিক আছে, সালফেট এটসেট্রা। প্রোটিনটাও নেগেটিভলি চার্জড এটসেট্রা। এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল ভ্যালু, important constituents and physical characteristics of ECF: carbon dioxide, sodium, potassium, calcium, chloride, bicarbonate, glucose। এটা ECF টা শো করা হয়েছে। ঠিক আছে, ECF এ আমাদের সোডিয়াম আছে
138 থেকে 146 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে। আবার ইসিএফ এ আমাদের পটাশিয়াম আছে 3.8 থেকে 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ক্যালসিয়াম আছে 1 থেকে 1.4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ক্লোরাইড আয়ন 103 থেকে 112 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, বাইকার্বনেট 24 থেকে 32 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। দেন আর কি আছে, গ্লুকোজ আছে, গ্লুকোজটা হবে মিলিগ্রাম পার ডেসিলিটার, 75 থেকে 95 মিলিগ্রাম পার ডেসিলিটার, ইউনিটটা ঠিক করে বলতে হবে। বডি টেম্পারেচার নর্মাল রেঞ্জ হচ্ছে 98 থেকে 98.8 or 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। দেন নর্মাল অ্যাসিড বেস ব্যালেন্সটা মেনটেন হচ্ছে 7.3 থেকে 7.5, এভারেজ হচ্ছে 7.4। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্লাজমাতে 140, সোডিয়াম 142, পটাশিয়াম 4.2, ক্যালসিয়াম প্লাজমা মানে ইসিএফ কে বোঝানো হচ্ছে, ইসিএফ এর একটা পোরশন, ক্যালসিয়াম 1.3, ম্যাগনেসিয়াম 0.8 মিলিমোল পার লিটার। ইন্টারস্টিশিয়াল স্পেস এটাও আমাদের ইসিএফ এর পোরশন, ঠিক আছে, এখানেও শো করা হয়েছে। আর আইসিএফ এ সোডিয়াম হচ্ছে 14, এটা আমরা যে কোনো একটা টেক্সট বুক থেকে 4টা নিব এবং এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ফিড ফরওয়ার্ড কন্ট্রোল জাস্ট, ঠিক আছে। আমি এখন অন্য একটা স্লাইডে যাচ্ছি। আমরা একটু সেল অর্গানেল গুলো একটু দেখি, হ্যাঁ, এটা তো বেশিক্ষণ, মানে এটা একটু ইজি করে দেখো যাতে মনে থাকে। সেল অর্গানেলি, সেলটা কি? সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড, তোমরা শুনতে পাচ্ছো? একটু রেসপন্স করো। Yes, ma'am. Yes, ma'am. Cell is the structural and functional unit of the living organism. কিছু ভুল, cell is the structural and functional unit of the living organism. Tissue হচ্ছে, tissue is defined as the group of cell having similar function. Group of cell কে বলা হচ্ছে tissue. Organ হচ্ছে, an organ is defined as the structure that is formed by 2 or more primary types of tissues having specific function. ঠিক আছে, একটা অর্গানের কিন্তু একটা স্পেসিফিক ফাংশন থাকে। অর্গানেলি কি? ডিসক্রিট স্ট্রাকচারাল বডিজ উইদিন সেল হ্যাভিং স্পেসিফিক ফাংশন। অর্গানেলিটা মনে রাখবা। হোয়াট ইজ অর্গানেলি? ডিসক্রিট স্ট্রাকচারাল বডিজ উইদিন সেল হ্যাভিং স্পেসিফিক ফাংশন known as organelle. আমরা এখানে একটা সেল দেখতে পাচ্ছি। এখানে আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম, ডিএনএ এটসেট্রা। এছাড়া আমাদের সেলের সাইটোপ্লাজমে আমরা দেখতে পাচ্ছি গোলগি অ্যাপারেটাস, দেন হচ্ছে রাইবোজোম, লাইসোজোম, মাইক্রোফিলামেন্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্মুথ, রাফ, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এটসেট্রা। দেন এছাড়াও সাইটোপ্লাজমে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, সিকিউটরি গ্রেনিউল, সেন্ট্রিউল এটসেট্রা। সেল মেমব্রেন তো আছেই। তাহলে এটা আমরা একটা দেখতে পাচ্ছি পিনোসাইটিক পিনোসাইটোটিক ভেসিকল, সাইটোসোল, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মিন্স উইদাউট রাইবোজোম। নিউক্লিয়াসের মধ্যে আমাদের আবার কি আছে? নিউক্লিওলাস আছে। এছাড়া সাইটোপ্লাজমের মধ্যে গোলগি অ্যাপারেটাস।
আর পুরো সেলের বাইরে হচ্ছে প্লাজমা মেমব্রেন। সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন, nucleus as a whole nucleus, rough endoplasmic reticulum means with ribosome, centriole, etc. আর হচ্ছে ফ্রি রাইবোসোম। একটা সেলের অর্গানাইজেশনটা কেমন? সেল মেমব্রেন থাকে, প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজমের মধ্যে হচ্ছে নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম। এটা অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি? প্রোটোপ্লাজম কন্টেন্ট হোয়াট? দেখে দেখে বলো। Fluid. Nucleus or cytoplasm. প্রোটোপ্লাজম কন্টেইন নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম। তাহলে বিগ টার্ম হচ্ছে প্রোটোপ্লাজম, আর প্রোটোপ্লাজমের একটা পার্ট হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে? আর প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসও আছে। আর অর্গানেলি মধ্যে আমরা মেমব্রেনাস অর্গানেলি এন্ড নন মেমব্রেনাস অর্গানেলি। আর ইনক্লুশন সাবস্টেন্সের মধ্যে পিগমেন্ট, গ্র্যানিউল, লিপিড, গ্লাইকোজেন, ক্রিস্টালস। সেল মেমব্রেন or plasma membrane, same thing, ঠিক আছে? The cell membrane is a thin এটা তো পরীক্ষায় আসে, লিখতে হয়, বলতে হয়। Cell membrane is a thin, pliable, elastic structure which envelops the cell, ঠিক আছে? Cell membrane is a thin, pliable, elastic structure which envelop the cell. It is about 7.5 to 10 nanometer thick. তাহলে আমাদের সেল মেমব্রেনে আমরা জানি লিপিড বাইলেয়ার আছে, এছাড়া কি আছে? প্রোটিনও আছে, আবার কি আছে? কার্বোহাইড্রেটও আছে। লিপিড বাইলেয়ারটাই মেইন, দেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ঠিক আছে? প্রোটিনের মধ্যে আবার ইন্টিগ্রাল প্রোটিন আছে এন্ড পেরিফেরাল প্রোটিন আছে। ইন্টিগ্রাল প্রোটিনটা মানে হচ্ছে থ্রু আউট দ্য স্ট্রাকচারের মধ্যে ওইটা থাকবে, আর পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে জাস্ট পেরিফেরিতে থাকবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি, এখানে ছবিটা সবাই দেখো। ইন্টেরিয়র সাইডটা দেখানো হচ্ছে, এক্সটেরিয়র সাইডটা দেখানো হচ্ছে। ইন্টিগ্রাল প্রোটিনটা আমরা লম্বা লম্বা দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারফুল ইন্টিগ্রাল প্রোটিন, জাস্ট বোঝার জন্য কালার করা হয়েছে আর কি, ঠিক আছে? আর লিপিড বাইলেয়ার আমরা দেখতে পাচ্ছি, ফ্যাটি অ্যাসিড টেলস অফ ফসফোলিপিড, হাইড্রোফিলিক পোলার হেড অফ ফসফোলিপিড। তাহলে এখানে আমাদের হাইড্রোফিলিক পোর্শনও আছে, হাইড্রোফোবিক পোর্শনও আছে, ঠিক আছে? লিপিড বাইলেয়ারের মধ্যে। Structure of cell membrane. Dennelly-Dawson model, first proposed model about the structure of cell membrane given by James F. Dennelly and Dawson in 1935. According to the model, cell membranes is like a sandwich. Cell membrane টা আমাদের দেখতে কেমন লাগছে? লিপিড বাইলেয়ার হওয়ার কারণে দেখতে কিরকম লাগছে? স্যান্ডউইচের মতো, ঠিক আছে? স্যান্ডউইচের মতো। ইন হুইচ লিপিডস কভারড বাই প্রোটিনস অন বোথ সাইড। এখানে লিপিড বাইলেয়ার আছে এবং লিপিডটা কভার করে আছে প্রোটিন দিয়ে। স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হচ্ছে। মোস্ট অ্যাকসেপ্টেড মডেল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য সেল মেমব্রেন গিভেন বাই J. Singer and G.L. Nicholson in 1972. According to the model, the cell membrane is composed of a fluid like lipid bilayer in which various protein molecules are embedded like a mosaic protein. Lipid bilayer টা আছে স্যান্ডউইচের মতো। এরপরে এখানে আমরা কি পাচ্ছি? প্রোটিন পাচ্ছি, ঠিক আছে? The cell membrane is composed of a fluid like lipid bilayer in which various protein molecules are embedded like a mosaic pattern. Protein molecules গুলো mosaic pattern দিচ্ছে। The term fluid means lipid bilayer portion is a fluid in nature. Solid না কি? Semi-solid. So this portion can move from one point to another point along the surface of the cell. The term mosaic means the protein portions are found to float in the lipid bilayer instead of forming the layers of the sandwich type model. জাস্ট মনে রাখো, এমনি বেশি বলার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমাদের লিপিড বাইলেয়ার এটাকে মনে হচ্ছে স্যান্ডউইচের মতো, আর এখানে প্রোটিন গুলো এটাকে একটা মোজাইক লুক দিচ্ছে।
composition of the cell membrane composition protein আছে 55%, lipid হচ্ছে 42%, ঠিক আছে? তাহলে আর কার্বোহাইড্রেট কত পার্সেন্ট হবে? 3%. 3%. 3%. তাহলে এটা মনে রাখো, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে লেখার জন্য এবং বলার জন্য। প্রোটিন 55%, ওখানে আছে ইন্টিগ্রাল প্রোটিন এন্ড পেরিফেরাল প্রোটিন। লিপিড হচ্ছে 42%, আর তার মধ্যে হচ্ছে ফসফোলিপিড, কোলেস্টেরল এন্ড আদার লিপিড। এটা ভাগ করেছে, ফসফোলিপিড মেইন 25%, মানে 42 এর মধ্যে, আর কোলেস্টেরল 13%, দুইটা মিলে হচ্ছে 38, আর বাকিটা হচ্ছে লিপিড, ঠিক আছে, অন্যান্য লিপিড। কার্বোহাইড্রেট 3%, কার্বোহাইড্রেট দুইটা ফর্মে আছে, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। দ্যাট মিন্স কার্বোহাইড্রেটটা তোমার লিপিডের সাথেও কম্বাইন করছে, কমপ্লেক্স ফর্ম করছে, আবার একই কিছু কার্বোহাইড্রেট লিপিডের সাথে, কিছু কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে কমপ্লেক্স ফর্ম করছে। এই কারণে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন এন্ড গ্লাইকোলিপিড, এই দুইটা ফর্মে আছে। It consists of lipid, এখানে লিপিডটা কি কি আছে? ফসফোলিপিড, কোলেস্টেরল এন্ড ডিফারেন্ট এন্ড আদার লিপিডস, ঠিক আছে? আমরা কি আলোচনা করছি? কোন জায়গার লিপিডের আলোচনা করছি? Membrane phospholipid. মেমব্রেন, সেল মেমব্রেন লিপিড, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডস আর দ্য লিপিড সাবস্টেন্স কন্টেইনিং phosphorus and fatty acid. Phospholipid molecules are arranged in 2 layers. Each phospholipid molecule resembles the headed pin in shape. তাহলে আমরা দেখতে পাচ্ছি ফসফোলিপিড এন্ড কোলেস্টেরল, লিপিডের কয়েকটা ভ্যারাইটি, ফসফোলিপিড এন্ড কোলেস্টেরল। তাহলে এখানে আমরা বলেছি লিপিডস অফ দ্য সেল মেমব্রেন, এটা একটা হাইড্রোফিলিক পোরশন আছে, একটা হাইড্রোফোবিক পোরশন আছে। হাইড্রোফিলিক পোরশনটা আমরা দেখতে পাচ্ছি, হাইড্রোফোবিক পোরশনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? জি ম্যাম। রাখতে হবে। Then phospholipid, the outer part of the phospholipid molecule is made of phosphate called the head portion, that is hydrophilic. যেটা হাইড্রোফিলিক ওটা হচ্ছে ওয়াটার সলিউবল, মানে ওয়াটারের প্রতি এফিনিটি আছে, water soluble in nature, and the inner portion is made of lipid called the tail portion, that is hydrophobic. ইনার পোর্শনটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল অথবা হাইড্রোফোবিক, ফোবিয়া আছে ইন নেচার ওয়াটারের প্রতি। 2 layers of phospholipids are arranged in such a way that the hydrophobic tail portion meet each other and forms the center of the membrane. আমরা দেখেছি, এটা মনে রাখলে তুমি ডেসক্রিপশনটা বুঝবা। হাইড্রোফিলিক পোর্শন, ঠিক আছে? হাইড্রোফিলিক পোর্শন হচ্ছে মাঝখানে, হাইড্রোফোবিকটা হচ্ছে বাইরে। So 2 layers of phospholipids are arranged in such a way that the hydrophobic tail portions meet each other and forms the center of the membrane. Hydrophilic head portion form the peripheral part of the membrane facing the outer and inner surface of the cell. তাহলে hydrophilic head portion form the peripheral part of the membrane. তাহলে এটা peripheral মানে facing the outer surface of the cell. কোলেস্টেরল, তাহলে আরেকটা লিপিডের আরেকটা এখানে ভ্যারাইটি কি আছে? একটা ফসফোলিপিড ছিল, একটা কোলেস্টেরল। কোলেস্টেরল molecules are arranged in between the phospholipid molecule. Phospholipids are soft and oily structure, and cholesterol helps to pack the phospholipids in the membrane. So cholesterol is responsible for the structural integrity. So আমরা একটু মনে রাখি, cholesterol, another form of lipid, is responsible for the structural integrity of lipid layer of the cell membrane. So lipid লেয়ারটা যে ফর্ম করেছে মেইনলি বাই ফসফোলিপিড দিয়ে, ওইটার ইন্টিগ্রিটিটাকে মেনটেন করার জন্য আমাদের দরকার হচ্ছে কোলেস্টেরল পোর্শনটাকে। এখানে আবার এই পিকচারটা দেখানো হচ্ছে, আমরা গ্লাইকোলিপিড দেখতে পাচ্ছি, গ্লাইকোপ্রোটিন। যখন কার্বোহাইড্রেটটা যখন লিপিডের সাথে বাউন্ড করছে তখন বলছে গ্লাইকোলিপিড, কার্বোহাইড্রেটটা যখন প্রোটিনের সাথে বাউন্ড করছে তখন বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? ইন্টিগ্রাল প্রোটিন আছে, আবার পেরিফেরাল প্রোটিন আছে। ইন্টিগ্রাল প্রোটিনটা হচ্ছে থ্রু আউট দ্য মেমব্রেন, ওটা আছে, আর পেরিফেরাল প্রোটিনটা পেরিফেরির দিকে আছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি fatty acid, tail of the phospholipid, hydrophilic polar head of the phospholipid.
protein molecule. Protein molecules are classified into two categories: integral protein or transmembrane protein. Integral membrane protein का একটা नाम কি বলা হচ্ছে? Integral protein টা transmembrane protein throughout the membrane এটা traverse করছে, এটা আছে এই জন্য তাহলে মনে রাখবা integral protein or transmembrane protein, the protein that pass through entire thickness of the cell membrane from one side to the other side. These proteins are tightly bound with the cell membrane. It includes channel protein, carrier protein, receptor, etc. তাহলে এখান থেকে ইন্টিগ্রাল প্রোটিনের কাজটা আমরা বুঝতে পারছি। ইন্টিগ্রাল প্রোটিনটা এখানে কি আলটিমেটলি সে যেভাবে ট্রান্সমেমব্রেন প্রোটিন এন্টায়ার থিকনেস অফ দ্য সেল মেমব্রেনকে সে দখল করে আছে, আলটিমেটলি কেন দখল করে আছে, সে কি কাজ করছে, ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার সাইড পর্যন্ত সে আছে কেন, it provides channel, it acts as a carrier protein, it acts as a receptor, it acts as an enzyme. ঠিক আছে? Peripheral protein, the protein that are loosely attached to the different substance of outer and inner surface of the cell membrane, loosely attached, and do not penetrate the cell membrane. Penetrate করছে না. It includes collagen, cytoskeleton, enzyme, etc. তাহলে আমাদের পেরিফেরাল প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে। ঠিক আছে? কার্বোহাইড্রেট, two types, glycoprotein or proteoglycan, same thing, and glycolipid. Glycoprotein or proteoglycan, carbohydrate molecule that are attached to protein. Glycolipid, carbohydrate molecule that are attached to lipid. Carbohydrate molecules form a thin and loose covering over the entire surface of the cell membrane called glycocalyx. এটা কিন্তু আসে, glycocalyxটা কি? Carbohydrate molecule form a thin and loose covering over the entire surface of the cell membrane called glycocalyx. Organelles with limiting membrane, that is membranous organelle, endoplasmic reticulum, Golgi apparatus, lysosome, paroxysome, centrosome and centriole, secretory vesicle, mitochondria, nucleus. এগুলো মনে হচ্ছে খুব সোজা, কিন্তু সবকিছুই মনে রাখার জন্য পড়তে হবে। আর নন মেমব্রেনাস অর্গানেলি হচ্ছে রাইবোজোম এন্ড সাইটোস্কেলেটন, দ্যাট ইজ মাইক্রোটিবিউলস এন্ড মাইক্রোফিলামেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 3D পিকচার। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কার সাথে আছে, ওটা নিউক্লিয়াসের চারপাশে আছে, কিন্তু এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে উইথ রাইবোজোম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে উইদাউট রাইবোজোম। ঠিক আছে? আর ও কার চারপাশে আছে, নিউক্লিয়াসের চারপাশে আছে। আর নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসে আবার কি কাভারিং আছে, নিউক্লিয়ার এনভেলপ আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অ্যান ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। এটা দেখতে পাচ্ছ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিরকম, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। আমরা একটু রেসপন্স করিও। হ্যাঁ, প্রেজেন্ট yes ma'am 37, আমি সহ 38, তার মানে 13 জন অ্যাবসেন্ট, দুই তিনজন বের হয়ে গেছে। Endoplasmic reticulum is an interconnected network of tubular and flat vesicular structure in the cytoplasm of cell that is continuous with the outer nuclear membrane. It is absent in RBC and spermatozoa. তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় নাই, আরবিসি তে নাই এবং স্পার্মে নাই। The space inside the tubules and vesicles is filled with a watery medium called endoplasmic matrix. So endoplasmic reticulumটা হচ্ছে অনেকগুলো interconnected network of tubule and vesicular structure, ঠিক আছে, in the cytoplasm of the cell that is continuous with the outer key. Endoplasmic reticulum এর নেটওয়ার্কটা কার সাথে কন্টিনিউ করেছে, নিউক্লিয়াসের সাথে, নিউক্লিয়ার আউটার nucleus এর সাথে নিউক্লিয়াসের আউটার নিউক্লিয়ার envelope এর সাথে মেমব্রেনের সাথে। ঠিক আছে? আর আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবগুলো সেলে পাবো, কোথায় পাবো না, আরবিসিতে পাবো না এবং স্পার্মে পাবো না। স্পার্মাটোজোয়া। আর দ্য স্পেস ইনসাইড দ্য টিবিউলস এন্ড ভেসিকল ফিল্ড হচ্ছে ওয়াটারি সাবস্টেন্স দিয়ে, ওটাকে বলা হচ্ছে, যেহেতু এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই জন্য এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্স। ঠিক আছে?
two types, granular or rough endoplasmic reticulum. Ribosomes are attached to their outer surface. ঠিক আছে, এটার জন্য এটাকে বলা হচ্ছে rough endoplasmic reticulum. Granular or smooth endoplasmic reticulum, their surface are free of ribosome. তাহলে এখান থেকে আমরা বলতে পারি rough endoplasmic reticulum এর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। যেহেতু রাইবোজোম আছে, রাইবোজোমের কাজ প্রোটিন সিনথেসিস করা, সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। আর এখানে যেহেতু স্মুথ, যেহেতু রাইবোজোম নাই, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে লিপিড সিনথেসিস করা। ঠিক আছে, এটা আমাদের গলগি অ্যাপারাটাসের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি গলগি অ্যাপারাটাস। আচ্ছা, গলগি অ্যাপারাটাস আর এটার নাম হচ্ছে গলগি বডি আর গলগি কমপ্লেক্স, সবগুলাই সেম থিং। গলগি অ্যাপারাটাস, গলগি বডি আর গলগি কমপ্লেক্স সবগুলাই হচ্ছে আমাদের একই জিনিস। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি গলগি অ্যাপারাটাস। Golgi apparatus is a collection of 4 or more stacked layers of thin, flat, enclosed vesicles or cisternae lying near one side of the nucleus. Nucleus আশেপাশে আছে। It is discovered by Italian physician Camillo Golgi in 1898. Each cell has one Golgi apparatus, but some cell may present more. It is absent in RBC. তাহলে আমাদের RBC তে গলগি কমপ্লেক্স আর অ্যাপারাটাসও থাকে না, আর আমাদের RBC তে কি থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা একটা জিনিস দেখেছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারাটাস সবাই কিন্তু নিউক্লিয়াসের সাথে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের সাথে কন্টিনিউ করে, আর গলগি অ্যাপারাটাস নিউক্লিয়াসের পাশে থাকে। মাইটোকন্ড্রিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আমরা ইনার মেমব্রেন দুইটা লেয়ার দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন দেখতে পাচ্ছি, আউটার মেমব্রেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখানে আমরা ডিএনএ দেখতে পাচ্ছি, এটিপি সিনথেসিস পার্টিকেলস। আমরা জানি আমাদের মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস বলা হয় কেন, এখান থেকে এটিপি সিনথেসিস হয় এই জন্য। সো এখানে কি আছে, এটিপি সিনথেস পার্টিকেলস আছে, দেন ইন্টারমেমব্রেন স্পেস আছে, ম্যাট্রিক্স দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স আছে, ক্রিস্টি যেগুলো ক্রিস্টি মানে ভাঁজ হয়েছে ওটাকে বলা হচ্ছে ক্রিস্টি। এখানে রাইবোজোম আছে, গ্র্যানিউলস আছে, এটসেট্রা। মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়াটা আমরা একটু দেখি। মাইটোকন্ড্রিয়া কিন্তু শর্ট নোট আসে, তখন ছবিও দিবা, স্ট্রাকচার বলবা, দেন হচ্ছে ফাংশন লিখবা। মাইটোকন্ড্রিয়া মেমব্রেন mitochondria are membrane-bound cytoplasmic organelle that are concerned with production of energy. Size হচ্ছে 0.5 থেকে 1 micron. Variable in shape, so, usually sausage-shaped in mammals. Number hundreds to several thousand. Structure, it is covered by a biliar membrane. The outer membrane is smooth and encloses the contents of mitochondria. The inner membrane is folded in the form of shelf-like inward projections called cristae that contain many oxidative enzymes. Cristae কি আছে? Many oxidative enzymes আছে and protein molecules. Inner cavity of mitochondria is filled with matrix that also contain many dissolved enzymes. তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা অনেকগুলো এনজাইম পাবো। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, রেপ্লিকেশন, ইনহেরিটেন্স। ঠিক আছে, তাহলে ওভার আ বিলিয়ন ইয়ার্স এগো অ্যারোবিক ব্যাকটেরিয়া। অ্যারোবিক ব্যাকটেরিয়া মানে কি? অক্সিজেনের মাধ্যমে শ্বসন করে, অক্সিজেনের প্রেজেন্সে কাজ করে না। আর অ্যানারোবিক, অ্যানারোবিক বললে অ্যাবসেন্স অফ অক্সিজেন, অ্যাবসেন্স অফ অক্সিজেনের মানে অক্সিজেন অ্যাবসেন্সও যারা কাজ করতে পারে। ঠিক আছে, সো রেপ্লিকেশন করে মাইটোকন্ড্রিয়া। ওভার এ বিলিয়ন ইয়ার্স এগো aerobic bacteria were engulfed by eukaryotic cell and evolved into mitochondria. So they have their own genome that contain DNA. As a result, mitochondria are self-replicative, which means that one mitochondrion can form a second one
a third one, and so on, whenever there is a need in the cell for increased amounts of ATP. So মাইটোকন্ড্রিয়া নিজে থেকে নিজেকে তৈরি করতে পারে, একটা থেকে দুইটা তিনটা এভাবে তৈরি হয়। যখন আমাদের বেশি এনার্জি দরকার হবে, বেশি এটিপি দরকার হবে, তখন নিড অনুযায়ী সে তৈরি হবে রেপ্লিকেশনের মাধ্যমে। এছাড়াও ইনহেরিটেন্স, as zygote mitochondria are derived from the ovum, so their inheritance is almost exclusively maternal. ম্যাটার্নাল মাইটোকন্ড্রিয়াটা আমাদের আসে, এটা লাইসোজোম, আর বাইরে আলাদা করে দেখানো হয়েছে। Lysosomes are the membrane-bound vesicular organelle that are formed by breaking off from the Golgi apparatus and then dispersing throughout the cytoplasm. It is 250 থেকে 750 nanometer in diameter. It is surrounded by a typical lipid bilayer membrane and is filled with large number of small granules. Those contain 40 থেকে 50 different enzymes. Common enzyme, digestive enzyme, hydrolase enzyme. The enzymes are synthesized in rough endoplasmic reticulum and processed and packed in the form of small vesicles in the Golgi apparatus. Then these vesicles are pinched off from Golgi apparatus and become the lysosome. তাহলে লাইসোসোমের অরিজিন হচ্ছে Golgi apparatus, ঠিক আছে? Golgi apparatus থেকে পিঞ্চ অফ করে এক একটা ভেসিকল তৈরি হয়, এটাই বলা হচ্ছে। The enzymes are synthesized in rough endoplasmic reticulum, আর লাইসোসোমের মধ্যে আমরা 50 থেকে 40 to 50 এনজাইম পেয়ে থাকি, ডাইজেস্টিভ এনজাইম, ঠিক আছে? The enzymes are synthesized in rough endoplasmic reticulum and processed and packed in the form of small vesicles in the Golgi apparatus. Then these vesicles are pinched off from Golgi apparatus and become the lysosome. Important lysosomal enzyme হচ্ছে proteases, nucleases, phosphatase, phospholipase, and beta glucuronidase, etc. Peroxisome. Peroxisomes are the membrane-bound vesicle like the lysosome, ঠিক আছে? এছাড়া ওরা unlikely কি আছে? Unlikely lysosome peroxisomes are pinched off from endoplasmic reticulum. লাইসোজোমটা হচ্ছে কার পিঞ্চড অফ? Golgi apparatus. আর পেরোক্সিজোম হচ্ছে এন্ডোপ্লাজমিক, পিঞ্চড অফ ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এইটা হচ্ছে ওদের পার্থক্য। আর ইট কন্টেইনস সাম অক্সিডেটিভ এনজাইম রাদার দেন হাইড্রোলেজেস। আমাদের লাইসোজোম কন্টেইন করে হাইড্রোলেজ এনজাইম, আর পেরোক্সিজোম কন্টেইন করে oxidative enzyme. যেমন ইউরেট অক্সিডেজ, ডিঅ্যামাইনো অক্সিডেজ, এটসেট্রা, ডিঅ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ, রাইবোজোমের লার্জ, জাস্ট বোঝার জন্য দেখানো হয়েছে আর কি। Ribosomes are non-membranous organelle in the cell cytoplasm involved in protein synthesis. তাহলে এটা আমাদেরকে কখনো ভোলা যাবে না। Ribosome involved in protein synthesis composition. Our ribosome consists of 35% of protein and 65% of RNA, ribonucleic acid. Ribonucleic acid present in ribosome is called ribosomal RNA. Subunit ki eukaryotic cell ribosomes have two subunits on the basis of their rates of sedimentation in the ultracentrifuge. Large 60 subunit that join amino acid to form a polypeptide chain and small 40 subunit that rates mRNA. ঠিক আছে? S means sedimentation rate, একটা ইউনিট, ঠিক আছে? Types. Ribosome হচ্ছে ribosome that are attached to rough endoplasmic, attached to the endoplasmic reticulum, ওটা হচ্ছে attached ribosome, আর যেটা attached থাকে ওটা হচ্ছে free ribosome. সাইটোস্কেলেটন আমরা বলেছি, সাইটোস্কেলেটন হচ্ছে নন মেমব্রেনাস অর্গানেলি। সাইটোস্কেলেটনের মধ্যে আমাদের আছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল এন্ড একটা কি দেখে দেখে বলো, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ওদের কোনো কভারিং নাই,
এজন্য এরা হচ্ছে নন মেমব্রেনাস, ঠিক আছে। আর মাইক্রোফিলামেন্টের ইউনিট হচ্ছে অ্যাক্টিন, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ইউনিট হচ্ছে সেভারাল প্রোটিনস, এন্ড মাইক্রোটিবিউলস এর জন্য হচ্ছে টিবিউলিন। তাহলে আমরা এই যেগুলো দেখলাম ওদের এটা দেখি, সাইটোস্কেলেটন ইজ a complex network of interlinking filaments and tubules that extend throughout the cytoplasm from the nucleus to the plasma membrane, ঠিক আছে। The cytoskeleton is made up primarily of 3 elements: microtubule, এটা দেখতে straight, hollow and tubular structure formed by bundles of globular protein called tubulin, ঠিক আছে। The intermediate filament, the structure formed by rope-like fibrous protein that form a network around the nucleus and extend to the periphery of the cell. Microfilaments, long and fine thread-like structures formed by non-tubular contractile protein called actin. Microtubule, centriole. Golgi apparatus, plasma membrane, lysosome, left endoplasmic reticulum, smooth endoplasmic reticulum, secretory vesicle, etc. Centrosome কি? Centrosome is the membrane-bound cellular organelle situated almost in the center of the cell, close to the nucleus. It consists of 2 cylindrical structures called centrioles at right angle to each other that are made up of 9 sets of microtubules triplet arranged in a cylinder. আমরা secretory vesicle দেখতে পাচ্ছি, secretory product, plasma membrane. Secretory vesicles are the membrane-bound organelle which contain the secretory substances. These vesicles are formed in the endoplasmic reticulum and are processed and packed in Golgi apparatus. When necessary, these vesicles fuse to specific sites at the cell membrane and release its contents. ঠিক আছে? অল্প কথায় কয়েকটা এগুলো তো বলেছি, জাস্ট আরেকবার। লিপিড বাইলেয়ারের ফাংশন কি? Lipid layer of the cell membrane is a semi-permeable membrane that allow liquid and soluble substances like oxygen, carbon dioxide, alcohol to pass through it and prevents the passage of water-soluble substances like glucose, urea, electrolyte, etc. The lipid bilayer membrane টা হচ্ছে কি? Specifically, selectively permeable to lipid soluble substances like oxygen, carbon dioxide, alcohol, ঠিক আছে। আর impermeable to water soluble substance like glucose, urea, electrolytes. এটা একদম খুব ইম্পর্টেন্ট, এটা ভুল করা যাবে না। লিপিড soluble substance এর জন্য permeable, আর লিপিড soluble substance কে কে আছে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল। আর লিপিড ইনসলিউবল কে কে আছে? গ্লুকোজ, ইউরিয়া, ইলেক্ট্রোলাইটস। ওরা লিপিড ইনসলিউবল কিন্তু ওয়াটার সলিউবল, এবং ওরা মানে কোনো চ্যানেল ছাড়া এমনিতে মানে পাস করতে পারবে না। এটাই হচ্ছে লিপিড বাইলেয়ারের সিলেক্টিভিটি, সিলেক্টিভলি পারমিয়েবল। আর integral protein provide the structural integrity of the cell membrane. Channel protein help in the diffusion of water soluble substances like glucose, and যেটা বলেছি ওয়াটার সলিউবল সাবস্টেন্স গুলা তোমার সেল মেমব্রেন দিয়ে পাস করতে গেলে তাকে কি ইউজ করতে হবে? চ্যানেল ইউজ করতে হবে, ঠিক আছে। এবং চ্যানেলগুলো ফর্ম করছে কারা? ওই যে ইন্টিগ্রাল প্রোটিন। এন্ড ক্যারিয়ার ও ট্রান্সপোর্ট প্রোটিন কি করে? হেল্প ইন দ্য ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন by means of active or passive transport. এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। রিসেপ্টর প্রোটিন serve as the receptor site for hormone and neurotransmitter that relay the signal from its extracellular part to the interior of the cell. Enzyme মানে আমাদের প্রোটিনগুলো বিভিন্ন কাজ করছে, ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে, চ্যানেল প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, রিসেপ্টর হিসেবে, এনজাইম হিসেবে, অ্যান্টিজেন হিসেবে, ঠিক আছে। Some of the protein molecule form the enzyme and control chemical reaction or metabolic reaction within the cell membrane. Antigens হিসেবে কাজ করে প্রোটিনগুলা। Some protein act as antigen and induce the process of antibody formation. Antigen হিসেবে কাজ করে,
অ্যান্টিবডি ফর্মেশনের প্রসেসটাকে ইনডিউস করে। কার্বোহাইড্রেট কি কাজ করছে? কার্বোহাইড্রেট মলিকুল আর নেগেটিভলি চার্জ and do not permit the negatively charged substance to move in and out of the cell. তো নেগেটিভলি চার্জ সাবস্টেন্স কি করবে? রিপেল করবে, বিকর্ষণ করবে। সো রিপালশন করবে, দিবে না, ঠিক আছে? নেগেটিভ চার্জ যেহেতু অন্য নেগেটিভলি চার্জ আয়ন সাবস্টেন্স গুলোকে আসতে দিবে না। আর গ্লাইকোক্যালিস ফ্রম দ্য নিবোরিং সেল হেল্প ইন দ্য টাইট ফিক্সেশন অফ দ্য সেল উইথ ওয়ান অ্যানাদার। গ্লাইকোক্যালিসটা কি করছে? সেলগুলোকে টাইটলি ফিক্সড হতে হেল্প করছে। সাম কার্বোহাইড্রেট মলিকুল ফাংশন অ্যাজ দ্য রিসেপ্টর ফর সাম হরমোন। কিছু কিছু কার্বোহাইড্রেট প্রোটিন তো রিসেপ্টর হিসেবে কাজ করে, আবার সাম কার্বোহাইড্রেট মলিকুল acts as a receptor for some hormone, and some carbohydrate molecules are involved in immune response. WBC তো ইমিউন রেসপন্সে হেল্প করছে। এটার সাথে কার্বোহাইড্রেট কিছু কিছু মেমব্রেন কার্বোহাইড্রেটও আমাদের ইমিউন রেসপন্সে ইনভলভ থাকে। এছাড়া ফাংশন অফ সেল মেমব্রেন, প্রোটেক্টিভ ফাংশন, সিলেক্টিভ পারমিয়াবিলিটি, অ্যাবজর্পটিভ ফাংশন, এক্সক্রিটরি ফাংশন, এক্সচেঞ্জ অফ গ্যাস, মেইনটেনেন্স অফ সাইজ এন্ড শেপ অফ দি সেল। তাহলে প্রোটেক্টিভ ফাংশন কি করছে? The cell membrane protects the cytoplasm and the organelle present in the cytoplasm. Selective permeability, cell membrane acts as a semi-permeable membrane which allow only some substance to pass through it and acts as a barrier for other substances that are water soluble, such as glucose, urea, etc. Absorptive function, nutrients are absorbed into the cell through cell membrane. Excretory function of the cell membrane, metabolites and other waste products from the cell are excreted out to the cell membrane. Exchange of gases, oxygen enters the cell from the blood and carbon dioxide leaves the cell and enters the blood through the cell membrane. ঠিক আছে? তাহলে অক্সিজেনটা কি করে? আমাদের সেল মেমব্রেনের মাধ্যমে সেলের মধ্যে এন্টার করছে আর কার্বন ডাইঅক্সাইড লিভ করছে। আর মেইনটেনেন্স অফ শেপ এন্ড cell size by the cell membrane, or cell membrane is responsible for the maintenance of shape and size of the cell. Endoplasmic reticulum কাজ হচ্ছে rough endoplasmic reticulum synthesis of protein, ঠিক আছে, such as insulin, antibody, etc. এছাড়াও degradation of the মানে যে অর্গানেল গুলো নষ্ট হয়ে গেছে জাস্ট ওগুলোকে ডিগ্রেড করে দেওয়া, লাইক মাইটোকন্ড্রিয়া। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি বলেছি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? লিপিড সিনথেসিস, good steroid synthesis, lipid synthesis, etc. It contains many enzymes. Those are involved in cellular metabolism, storage and release of calcium ion, and thus participates in muscle contraction. ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি আসে? ক্যালসিয়াম আসে, ঠিক আছে? ক্যালসিয়াম যদি না আসে তাহলে কি হবে না? মাসেল কন্ট্রাকশন হবে না। তাহলে মাসেলের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এটাকে আমরা কি বলি? মাসেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কি বলি? সার্কোপ্লাজম। ওখান থেকে ক্যালসিয়াম আসে, ওটা আমাদের মাসেল কন্ট্রাকশনে রোল প্লে করে। এছাড়াও ক্যাটাবলিজম এন্ড ডিটক্সিফিকেশন অফ টক্সিক সাবস্টেন্স লাইক ড্রাগ, কার্সিনোজেন, এগুলোতেও আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে ডিটক্সিফিকেশনে। গলগি অ্যাপারেটাস, প্রসেসিং অফ ম্যাটেরিয়াল, প্যাকেজিং অফ ম্যাটেরিয়াল, ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়াল and others. তাহলে গলগি অ্যাপারেটাসের কাজ কিনা আমাদেরকে জিজ্ঞেস করবে। প্রসেসিং অফ ম্যাটেরিয়াল, প্রপার glycosylation of the proteins and lipid occur. Packaging, processed materials are packed in the form of secretory granules, secretory vessels and lysosomes. Distribution of processed and packed material to their proper destination. Synthesis of acrosome in spermatozoa, এগুলো সবই প্রসেসিং অফ ম্যাটেরিয়াল, প্যাকেজিং অফ ম্যাটেরিয়াল এন্ড ম্যাটেরিয়াল সবই আমাদের গলগি অ্যাপারেটাসের কাজ। এছাড়াও কি করে? স্পারমেটোজোয়ার যে ক্রোজোমাল পার্টটা আছে ওইটাকে সিনথেসিস করে ইন কেস অফ মেল, ছেলেদের ক্ষেত্রে। মাইটোকন্ড্রিয়া, প্রোডাকশন অফ এনার্জি ফ্রম নিউট্রিয়েন্টস, দ্যাটস ওয়াই নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল। সিনথেসিস অফ এটিপি by oxidative phosphorylation and TCA cycle, এটা মনে রাখবা। Synthesis of ATP by oxidative phosphorylation
phosphorylation and TCA cycle. ঠিক আছে? Initiation of apoptosis. Apoptosis মানে কি? Cell destruction. Cell death. And mitochondrial DNA codes for 13 protein subunits. Lysosome provide an intracellular digestive system that causes degradation of following substances. কি করে? Damage কাকে degrade করে? যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, ingested food particle by the cell, unwanted matter such as bacteria, virus, etc. এগুলোকে ও ডিগ্রেড করে দেয় লাইসোজোম। Peroxisome কি করে? Breakdown of excess fatty acid by beta oxidation, detoxification of hydrogen peroxide and other toxic metabolic products. Helps in oxygen utilization, role in formation of myelin, role in the formation of bile acids. আবার বলা হচ্ছে রাইবোসোম synthesis of protein, centrosome regulate the cell division, secretory vesicle mediates transport of substances like hormone or neurotransmitter from cell to the outside. ঠিক আছে? নিউক্লিয়াসের কাজ কি? control of all activities of the cell, storage of hereditary information in gene and maintenance of inheritance, replication of DNA during cell cycle, synthesis of RNA. এগুলো কার কাজ? নিউক্লিয়াসের কাজ। Replication of DNA during cell cycle, synthesis of RNA, sending genetic instruction by mRNA to cytoplasm for protein synthesis, formation of subunits of ribosome, control of cell division. আমি নিউক্লিয়াসের কাজটা আরেকবার বলছি। Control of all activities of the cell, storage of hereditary information in gene and maintenance of inheritance, replication of DNA during cell cycle, synthesis of RNA, sending genetic instruction by mRNA to cytoplasm for protein synthesis, formation of subunits of ribosome, control of cell division. ঠিক আছে? নিউক্লিয়াসটা আমি নেক্সট ক্লাসে বলি, কেমন? জি ম্যাম। Okay, ma'am. আর পারতেছি না, তাহলে আমি ইনশাল্লাহ নিউক্লিয়াসটা স্ট্রাকচার এন্ড ফাংশন, এরপর হচ্ছে মানে আরো একটা পুরা রয়ে গেছে, আমি একটু বলছি তোমাদেরকে। তোমাদের 12 জন কিন্তু অ্যাবসেন্ট, আমি কিন্তু অ্যাবসেন্ট রোলগুলা পার্টিসিপেন্ট থেকে পেয়ে যাব, তবু আমাকে একটু পাঠাবা অ্যাবসেন্ট। ওকে ম্যাম, আমি পাঠিয়ে দিব ম্যাম ইনশাআল্লাহ। আর হচ্ছে আমি নেক্সট ক্লাসে পড়াবো যে সেল মেমব্রেন ট্রান্সপোর্টটা, ঠিক আছে? নিউক্লিয়াসের স্ট্রাকচার এন্ড ফাংশন এন্ড হচ্ছে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ প্যাসিভ থেকে শুরু করে ইন ডিটেইলস যেটা আমাদের লাগবে। হ্যাঁ ম্যাম, নেক্সট ক্লাসটা কোন দিন? ম্যাম নেক্সট ক্লাসের নেক্সট আজকে হচ্ছে শনিবার, তো এই সোমবার তো আসলে মর্নিং সেশন থাকে আমাদের, এখন তো থাকে, আগে ছিল না কিছুদিন মাঝখানে। তো সোমবারটা আজকে হচ্ছে শনিবার, তাহলে টিচারদের থেকে একটু জেনে সোমবারে কে নিবে এটা একটু জেনে তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম। মাকসুদ স্যারও হতে পারে সোমবারে, ঠিক 9টা থেকে 10টায়, না হলেও 10টার পরে হবে আর কি। ওকে ম্যাম। ডক্টর মাকসুদ তোমাদেরকে রেনাল সিস্টেমটা পুরো ইনশাআল্লাহ পড়াবে, আমরা এভাবে ঠিক করে নিচ্ছি। আর বাকি জিনিসগুলো আর মুকাদ্দেসাকে বলবো ব্লাডের বাকি অংশটা পড়ে দিতে, ব্লাড গ্রুপিং, আর এভাবে কমপ্লিট করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাকে অ্যাবসেন্ট রোলগুলা পাঠিয়ে দিও। আল্লাহ ওকে ম্যাম, আমি পাঠিয়ে দিব ম্যাম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম।